অধ্যায় ৮ বিবর্ণ পাশ্চাত্য ক্ষমতা সংস্কৃতি এবং স্বদেশীয়করণ বা দেশীকরণ পাশ্চাত্য শক্তি আধিপত্য এবং তার ক্ষয় পাশ্চাত্যের সভ্যতা এবং ক্ষমতার সঙ্গে সম্পর্কিত দুটি চিত্র বিবেচনা করা যেতে পারে প্রথমটি হল সর্বত্র পশ্চিমাদের বিজয়োল্লাস যেন বিশ্বে তাদের প্রায় সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমের জন্য একমাত্র ভীতি এবং চ্যালেঞ্জস্বরূপ শক্তির বিলুপ্তির ফলে বিশ্ব নতুন ধরন পাবে যার লক্ষ্য অগ্রাধিকারসমূহ এবং পাশ্চাত্য বিশ্বের প্রধান প্রধান স্বার্থগুলো সম্ভবত জাপানের সহায়তায় এগিয়ে নিতে হবে যেহেতু একটি মাত্র বৃহৎ শক্তি বজায় থাকল সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স সম্মিলিতভাবে কৌশলগত এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত জটিল বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত নেবে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জাপান এবং জার্মানির সহায়তায় গ্রহণ করে থাকে পাশ্চাত্য সভ্যতা হল একমাত্র সভ্যতা যার স্বার্থ পৃথিবীর অন্যান্য সভ্যতা ও অঞ্চলের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে এবং সে কারণে সকল অঞ্চল ও সভ্যতার সাথে সম্পর্কিত রাজনীতি অর্থনীতি নিরাপত্তা সহ অন্যান্য ইস্যুগুলোর ওপর পাশ্চাত্য সভ্যতার প্রভাব থাকা স্বাভাবিক অন্যান্য সভ্যতার অন্তর্গত সমাজগুলো তাদের উন্নতির জন্য পাশ্চাত্যের সাহায্য সহযোগিতা চায় বিশেষ করে তাদের লক্ষ্য অর্জন ও স্বার্থ রক্ষার জন্য পাশ্চাত্যের জাতিসমূহের ভূমিকা সম্পর্কে একজন পণ্ডিত বলেন আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার মালিকানা অর্জন ও তা পরিচালনা করে থাকে আন্তর্জাতিকভাবে শক্তিশালী মুদ্রাগুলো নিয়ন্ত্রণ করে থাকে আন্তর্জাতিক পণ্যের প্রধান ভোক্তা ও ক্রেতা বিশ্বের প্রস্তুতকৃত প্রধান প্রধান পণ্যের সর্বোচ্চ সরবরাহকারী বিশ্বের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে থাকে অন্যান্য সভ্যতাভুক্ত সমাজগুলোর উপর নৈতিক নেতৃত্ব প্রদান করে থাকে সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগের ক্ষমতা রাখে আন্তর্জাতিক সমুদ্রপথ নিয়ন্ত্রণকারী অগ্রগামী ও অগ্রবর্তী গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে সবচেয়ে বেশি ব্রতী হয়ে বিশ্বে ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে এমন প্রযুক্তিবিদ্যা নিয়ন্ত্রণকারী মহাশূন্যের নিয়ন্ত্রণকারী উড়োজাহাজ নির্মাণ শিল্প নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমসমূহ নিয়ন্ত্রণ করে থাকে উচ্চ ক্ষমতাসম্পন্ন মারণ শস্ত্রাশস্ত্র উৎপাদন ও তার ব্যবসা নিয়ন্ত্রণকারী দ্বিতীয় চিত্রটি হল এই যে পশ্চিমা বিশ্ব খুবই আলাদা এই সভ্যতাটি এখন অবক্ষয়ের পথের অবশ্যম্ভাবী পথযাত্রী বিশ্ব রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতার দৃষ্টিতে পাশ্চাত্যের অংশীদারিত্ব আপেক্ষিকভাবে অন্য সভ্যতাসমূহের তুলনায় ক্রমহ্রাসমান শীতল যুদ্ধ পাশ্চাত্যের বিজয় এনে দিয়েছে সত্য কিন্তু তার চেয়েও কঠিন সত্য হল যুদ্ধের ফলে পাশ্চাত্য আজ খুবই পরিশ্রান্ত পাশ্চাত্য বিশ্ব আজ তার অভ্যন্তরীণ সমস্যা এবং চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে অর্থনৈতিক উন্নয়নের গতি মন্থর হয়ে আসছে জনসংখ্যা নিশ্চল হয়ে আছে বেড়েছে বেকারত্ব সরকারের বাজেট ঘাটতি প্রচুর শ্রমনীতি উপেক্ষিত হচ্ছে বারবার নিম্ন হারে সঞ্চয় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের অনেক দেশের আজ সামাজিক পরিস্থিতি খণ্ডবিখণ্ড নেশা এবং অপরাধ আজ নিত্যসঙ্গী অর্থনৈতিক শক্তি দ্রুত পূর্ব গোলার্ধের দিকে ঝুঁকে যাচ্ছে এবং সে মতো রাজনৈতিক ও সামরিক শক্তিও পাশ্চাত্যে হ্রাস পেয়ে পূর্ব দিকেই যেন বাড়ছে ভারত অর্থনৈতিক উন্নয়নের অগ্রবর্তী পর্যায়ে চলে যাওয়ার পথে আর ইসলামী বিশ্ব ক্রমাগতই যেন পশ্চিমা বিদ্বেষী হয়ে উঠছে পশ্চিমাদের উপদেশ আদেশ আজ আর কেউ কর্ণপাত করতে চাইছে না এতে করে পাশ্চাত্য নিজেও আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে ১৯৮০ দশকের শেষের দিকে বিশ্বের ওপর মার্কিন প্রভাব হ্রাস সংক্রান্ত বিষয়টি নানারূপ বিতর্কের পর্যায়ে চলে যায় ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে বিশ্ব শক্তিসমূহের ভারসাম্যের অবস্থা নিম্নরূপভাবে বিশ্লেষিত হয় যা উপরের বক্তব্যেরই সমর্থক বহু গুরুত্বপূর্ণ স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের আপেক্ষিক ক্ষমতা দিন দিন দ্রুত গতিতে হ্রাস পাবে তার অর্থনৈতিক ক্ষমতা বিশেষ করে জাপান এবং চীনের তুলনায় আরও খারাপ এবং অবনতিশীল অবস্থার দিকে যাবে সামরিক শক্তির ক্ষেত্রে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যের ক্ষেত্রে দেখা যায় বিপুল সংখ্যক আঞ্চলিক শক্তিসমূহ সম্ভবত ইরান ভারত এবং চীন তরতর করে বেড়ে উঠছে এবং শক্তির ভারসাম্যে তাদের পাল্লা ভারী করছে এ যেন কেন্দ্র দুর্বল হয়ে অঞ্চল শক্তিশালী হওয়ার মতো ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কাঠামোগত শক্তিও অন্য জাতির হস্তগত হচ্ছে তাছাড়া রাষ্ট্রহীন সংগঠন তথা আন্তর্জাতিক ও বহুজাতিক কর্পোরেশনগুলোও ক্রমে শক্তিশালী হয়ে উঠছে অধ্যায় ৮ বিবর্ণ পাশ্চাত্য ক্ষমতা সংস্কৃতি এবং স্বদেশীয়করণ দেশিককরণ
পাশ্চাত্য শক্তির আধিপত্য এবং তার ক্ষয়। পাশ্চাত্যের সভ্যতা এবং ক্ষমতার সঙ্গে সম্পর্কিত দুটি চিত্র বিবেচনা করা যেতে পারে। প্রথমটি হল সর্বত্র পশ্চিমাদের বিজয়োল্লাস, যেন বিশ্বে তাদের প্রায় সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমের জন্য একমাত্র ভীতি এবং চ্যালেঞ্জ স্বরূপ শক্তির বিলুপ্তির ফলে বিশ্ব নতুন ধরন পাবে, যার লক্ষ্য অগ্রাধিকারসমূহ এবং পাশ্চাত্য বিশ্বের প্রধান প্রধান স্বার্থগুলো সম্ভবত জাপানের সহায়তায় এগিয়ে নিতে হবে। যেহেতু একটিমাত্র বৃহৎ শক্তি বজায় থাকল, সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স সম্মিলিতভাবে কৌশলগত এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত জটিল বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জাপান এবং জার্মানি সহায়তায় গ্রহণ করে থাকে। পাশ্চাত্য সভ্যতা হল একমাত্র সভ্যতা যার স্বার্থ পৃথিবীর অন্যান্য সভ্যতা ও অঞ্চলের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে, এবং সে কারণে সকল অঞ্চল ও সভ্যতার সাথে সম্পর্কিত রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তাসহ অন্যান্য ইস্যুগুলোর উপর পাশ্চাত্য সভ্যতার প্রভাব থাকা স্বাভাবিক। অন্যান্য সভ্যতার অন্তর্গত সমাজগুলো তাদের উন্নতির জন্য পাশ্চাত্যের সাহায্য সহযোগিতা চায়, বিশেষ করে তাদের লক্ষ্য অর্জন এবং স্বার্থ রক্ষার জন্য। পাশ্চাত্যের জাতিসমূহের ভূমিকা সম্পর্কে একজন পণ্ডিত বলেন, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার মালিকানা অর্জন করে এবং তা পরিচালনা করে থাকে। আন্তর্জাতিকভাবে শক্তিশালী মুদ্রাগুলো নিয়ন্ত্রণ করে থাকে। আন্তর্জাতিক পণ্যের প্রধান ভোক্তা ও ক্রেতা। বিশ্বের প্রস্তুতকৃত প্রধান প্রধান পণ্যের সর্বোচ্চ সরবরাহকারী। আন্তর্জাতিক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে থাকে। অন্যান্য সভ্যতাভুক্ত সমাজগুলোর উপর নৈতিক নেতৃত্ব প্রদান করে থাকে। সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগের ক্ষমতা রাখে। আন্তর্জাতিক সমুদ্রপথ নিয়ন্ত্রণকারী। অগ্রগামী এবং অগ্রবর্তী গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নে সবচেয়ে বেশি ব্রতী হয়ে বিশ্বে ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে এমন প্রযুক্তিবিদ্যা নিয়ন্ত্রণকারী। মহাশূন্যের নিয়ন্ত্রক। উড়োজাহাজ নির্মাণ শিল্প নিয়ন্ত্রণকারী। আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমসমূহ নিয়ন্ত্রণ করে থাকে। উচ্চ ক্ষমতাসম্পন্ন মারক শস্ত্রাস্ত্র উৎপাদন এবং তার ব্যবসা নিয়ন্ত্রণকারী। দ্বিতীয় চিত্রটি হল এই যে পশ্চিম বিশ্ব খুবই আলাদা। এই সভ্যতাটি এখন অবক্ষয়ের পথের অবশ্যম্ভাবী পথযাত্রী। বিশ্ব রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতার দৃষ্টিতে পাশ্চাত্যের অংশদারিত্ব আপেক্ষিকভাবে অন্য সভ্যতাসমূহের তুলনায় ক্রমহ্রাসমান। শীতল যুদ্ধ পাশ্চাত্য বিজয় এনেছে সত্য, কিন্তু তার চেয়েও কঠিন সত্য হল যুদ্ধের ফলে পাশ্চাত্য আজ খুবই পরিশ্রান্ত। পাশ্চাত্য বিশ্ব আজ তার অভ্যন্তরীণ সমস্যা এবং চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের গতি মন্থর হয়ে আসছে। জনসংখ্যা নিশ্চল হয়ে আছে। বেড়েছে বেকারত্ব। সরকারের বাজেট ঘাটতি প্রচুর। শ্রমনীতি উপেক্ষিত হচ্ছে বারবার। নিম্নহারের সঞ্চয়। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের অনেক দেশের আজ সামাজিক পরিস্থিতি খণ্ডবিখণ্ডিত। নেশা এবং অপরাধ আজ নিত্যসঙ্গী। অর্থনৈতিক শক্তি দ্রুত পূর্ব গোলার্ধের দিকে ঝুঁকে যাচ্ছে, এবং সে মতো রাজনৈতিক এবং সামরিক শক্তিও পাশ্চাত্যের আসবে পূর্ব দিকেই যেন বাড়ছে। ভারত অর্থনৈতিক উন্নতির অগ্রবর্তী পর্যায়ে চলে যাওয়ার পথে, আর ইসলামী বিশ্ব ক্রমাগতই যেন পশ্চিম বিদ্বেষী হয়ে উঠছে। পশ্চাতের উপদেশ, আদেশ আজ আর কেউ কর্ণপাত করতে চাইছে না। এতে করে পাশ্চাত্য নিজেও আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। ১৯৮০-র দশকের শেষের দিকে বিশ্বের উপর মার্কিন প্রভাব হ্রাস সংক্রান্ত বিষয়টি নানারূপ বিতর্কের পর্যায়ে চলে যায়। ১৯৯০-এর দশকের মাঝামাঝি প্রান্তে বিশ্বশক্তিসমূহের ভারসাম্যের অবস্থা নিম্নরূপভাবে বিশ্লেষিত হয়, যা উপরের বক্তব্যেরই সমর্থক। বহু গুরুত্বপূর্ণ স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের আপেক্ষিক ক্ষমতার দিন দিন দ্রুত গতিতে হ্রাস পাবে। তার অর্থনৈতিক ক্ষমতা, বিশেষ করে জাপান এবং চীনের তুলনায় আরও খারাপ এবং অবনতিশীল অবস্থার দিকে যাবে। সামরিক শক্তির ক্ষেত্রে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যের ক্ষেত্রে দেখা যায় বিপুল সংখ্যক আঞ্চলিক শক্তিগুলি, সম্ভবত ইরান, ভারত এবং চীন, তরতর করে বেড়ে উঠছে এবং শক্তির ভারসাম্যে তাদের পাল্লা ভারী করছে। এজন্য কেন্দ্র দুর্বল হয়ে অঞ্চল শক্তিশালী হওয়ার মতো ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কাঠামোগত শক্তিও অন্য জাতির হস্তগত হচ্ছে। তাছাড়া রাষ্ট্রহীন সংগঠন তথা আন্তর্জাতিক ও বহুজাতিক কর্পোরেশনগুলো ক্রমে শক্তিশালী হয়ে উঠছে। অক্ষরজ্ঞান, শিক্ষা এবং নগরায়ন প্রভৃতি ক্ষেত্রে এই পরিবর্তন প্রকৃতপক্ষে সামাজিক ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে মানুষ জড়ো হওয়ার প্রবণতা বৃদ্ধি করে, যা একদিকে অগ্রগতির জন্য আশীর্বাদ হয়ে আসে। অন্যদিকে কেউ যদি অসৎ উদ্দেশ্যে নিরক্ষর কৃষকদের বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায়, তাকেও হয়তো হতাশ হতে হয়, কেননা শিক্ষা মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়। সামাজিকভাবে জড়ো হওয়ার ক্ষমতা সমাজের অগ্রগতির জন্য একটি অত্যন্ত বড় মাপের বিষয়। ১৯৫৩ সালে শতকরা ১৫% ইরানি ছিল অক্ষরজ্ঞান সম্পন্ন, আর শহরে বাস করত মাত্র শতকরা ১৭% মানুষ। এমতাবস্থায় কার্মিট রোজভেল্ট সহ সিআইএর
অন্যান্য কর্মকর্তারা খুব সহজেই একটি অগ্রগামী কর্মকাণ্ড দমিয়ে ফেলে এবং শাসনকে পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। ১৯৭৯ সালে যখন শতকরা ৫০ ইরানি অক্ষরজ্ঞান সম্পন্ন হয় এবং শহরে বসবাসকারী জনসংখ্যা দাঁড়ায় শতকরা ৪৭ তখন কিন্তু মার্কিন শক্তি আর শাসনের বিরুদ্ধে ক্ষোভ ও উম্মাকে দমিয়ে রাখতে পারেনি। একটি গুরুত্বপূর্ণ ফাঁক এখনও পাশ্চাত্য দেশ থেকে চীনা, ভারতীয়, জাপানি, আরবীয়, আফ্রিকান, রুশ দেশে পরিদৃষ্ট হয়। একথা সত্য, এই তফাতের মাত্রা দিন দিন হ্রাস পাচ্ছে। তবে অন্যদিকে আবার অন্য একটি পার্থক্য সৃষ্টি হয়ে চলেছে। পাশ্চাত্য দেশসহ জাপান এবং রাশিয়ার জনগোষ্ঠীর গড় বয়স মোটামুটি স্থির রয়েছে। ফলে একটি নির্দিষ্ট বয়সের পর আর বিরাট সংখ্যক বৃদ্ধ মানুষকে কাজের বোঝা টানতে হয় না। কিন্তু অন্যান্য সভ্যতার ক্ষেত্রে এ চিত্র ভিন্নতর। সেখানে বিরাট সংখ্যক শিশু রয়েছে যারা ওই সভ্যতার জন্য বোঝাস্বরূপ, অথচ এরাই হল ভবিষ্যতের শ্রমশক্তি ও যুদ্ধের সৈনিক। উৎপাদিত অর্থনৈতিক সামগ্রী ১৯২০ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক সামগ্রীর উৎপাদনের পরিমাণ এবং তাতে পাশ্চাত্যের অংশ ছিল সর্বোচ্চ মাত্রায়। তবে দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বব্যাপী অর্থনৈতিক উৎপাদনে পাশ্চাত্যের অংশীদারিত্ব হ্রাস পেয়েছে। বিশ্বব্যাপী উৎপাদনে ১৭৫০ সালে চীনের অংশ ছিল প্রায় ১/৩, ভারতের অংশ ছিল ১/৪, আর পাশ্চাত্যের অংশ ছিল ১/৫ কম। ১৮৩০ সালের মধ্যে পাশ্চাত্য চীনের চাইতে একটু এগিয়ে আসে। পল বাইরোচি যেমন বলেছেন, পাশ্চাত্যের শিল্পায়ন অবশিষ্ট বিশ্বের শিল্পায়নকে নিরুৎসাহিত করেছে। ১৯১৩ সালে অপাশ্চাত্য দেশের বিশ্বব্যাপী উৎপাদনে অংশ ছিল ২/৩। এইরূপ হার তাদের বেলায় ১৮০০ সালেও একইভাবে ছিল। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগের শুরুতে বিশ্বব্যাপী উৎপাদন ব্যবস্থায় পাশ্চাত্যে অংশীদারিত্ব নাটকীয়ভাবে বৃদ্ধি পায় এবং তা গিয়ে দাঁড়ায় ৪৮.২%। তবে তারপর আবার খ্রিস্ট অংশীদারিত্ব হ্রাস পায় এবং এর অগ্রগতির মাত্রা কম বেশি ধীর গতিতে চলতে থাকে। অন্যদিকে স্বল্প শিল্পায়িত দেশগুলোর উৎপাদন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃদ্ধি পেতে থাকে। ১৯৮০ সালের মধ্যে পশ্চিম অংশ বিশ্বব্যাপী সমগ্র উৎপাদনের ৫৭.৪% এসে দাঁড়ায়। এই পরিমাণ উৎপাদন ১৮৬০ সালে, অর্থাৎ ১২০ বৎসর পূর্বের মতো ছিল। অর্থনৈতিক উৎপাদন সংক্রান্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধপূর্ব নির্ভরশীল উপাত্তের অভাব রয়েছে। ১৯৫০ সালে পশ্চিমা বিশ্ব মোটামুটি শতকরা ৬৪% পণ্য উৎপাদন করেছে। ১৯৮০ দশকে এই উৎপাদন হ্রাস পেয়ে দাঁড়ায় ৪৯%। ২০১৩ সাল নাগাদ আগাম হিসেব অনুযায়ী সমগ্র বিশ্বব্যাপী উৎপাদনে পাশ্চাত্যের অংশ গিয়ে দাঁড়াবে ৩০%। ১৯৯১ সালে অন্য একটি হিসেব মতে বিশ্বের ৭টি বৃহৎ অর্থনীতির মধ্যে ৪টিরই মালিক হল অপাশ্চাত্য সভ্যতা। জাপান দ্বিতীয় স্থান, চীন তৃতীয় স্থান, রাশিয়া ষষ্ঠ স্থান এবং ভারত সপ্তম স্থান। ১৯৯২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছিল বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতি এবং সর্বোচ্চ ১০টি দেশের মধ্যে ৫টি ছিল পাশ্চাত্য দেশের, বাকিগুলো অন্যান্য সভ্যতার মধ্যে বণ্টিত হয়েছে, যেমন চীন, জাপান, ভারত, রাশিয়া এবং ব্রাজিল। ২০২০ সালের প্রক্ষেপণ অনুযায়ী দেখানো হয় যে বিশ্বের প্রথম ৫টি অর্থনীতি হবে ৫টি বিভিন্ন সভ্যতার অন্তর্গত এবং প্রথম শ্রেণীর অর্থাৎ সর্বোচ্চ ১০টি অর্থনীতির মধ্যে পাশ্চাত্য বিশ্বের ভাগে থাকবে মাত্র ৩টি। পাশ্চাত্যের এহেন আপেক্ষিক অধঃপতন মূলত বৃহত্তরভাবে যে ইঙ্গিত দেয় তা হল পূর্বাঞ্চলে অর্থাৎ পূর্ব এশিয়ায় দ্রুত উন্নয়ন সাধিত হচ্ছে। মোটামুটি অর্থনৈতিক উৎপাদন অংশও অস্পষ্টভাবে পশ্চিমা বিশ্বের গুণগত সুবিধা এনে দেয়। পশ্চিমা বিশ্ব এবং জাপান প্রায় সম্পূর্ণভাবে অগ্রগামী প্রযুক্তি এবং শিল্পের ওপর প্রভাব বিস্তার করে ফেলে। প্রযুক্তিসমূহ সাধারণত বিতরণযোগ্য, কিন্তু পাশ্চাত্য বিশ্ব তাদের আধিপত্য রক্ষার নিমিত্ত যতটুকু বিতরণ করলে তাদের প্রভাব ও প্রতিপত্তি অক্ষুণ্ণ থাকবে ততটুকুই মাত্র বিতরণ করতে আগ্রহী। তবে বাস্তব সত্য হল যে পশ্চিমা বিশ্ব যে প্রযুক্তি তৈরি করে থাকে তা যে কোনোভাবে ধীরে হলেও অন্য সভ্যতার নিকট পৌঁছে যায়। এটা উপলব্ধি সাপেক্ষ যে বিশ্বে একদা চীন ছিল সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশ। বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে প্রযুক্তি স্থানান্তর এবং অর্থনৈতিক বিকাশ অপাশ্চাত্য বিশ্বকে একটি ঐতিহাসিক পর্যায় এবং দৃষ্টান্ত হিসেবে দেখার অবস্থায় পৌঁছে দিয়েছে। অন্যান্য সভ্যতা অর্থনৈতিক কার্যক্রমে দ্রুত অগ্রসর হচ্ছে, আর পাশ্চাত্য বিশ্ব আপেক্ষিকভাবে পেছনে চলে যাচ্ছে। বিগত ২০০ বছরের বিশ্ব অর্থনীতির ওপর পাশ্চাত্যের আধিপত্যের দিন এখন সমাপ্ত হওয়ার পথে। সামরিক সামর্থ্য
সামরিক শক্তির 4টি দিক রয়েছে, যেমন গুণগত, সামরিক বাহিনীতে কর্মরত সৈন্য, অস্ত্রশস্ত্র, সাজ সরঞ্জাম, সম্পদাদি, প্রযুক্তিগত শক্তি, অস্ত্রশস্ত্রের কার্যকারিতা ও উন্নত মান, সাংগঠনিক সক্ষমতা, প্রাঞ্জলতা, নিয়মানুবর্তিতা, প্রশিক্ষণ, সৈন্যদের মনোবল, হুকুম প্রদান ও হুকুম পালনের পরিস্থিতি, এবং সামাজিকতা, অর্থাৎ সামরিক বাহিনী লালন পালন এবং তাকে প্রয়োজন মাফিক দক্ষতার সঙ্গে ব্যবহারের সামাজিক মনোবৃত্তি। ১৯২০ দশকে পশ্চিমা বিশ্ব সামরিক ক্ষেত্রে উল্লেখিত গুণাবলীর বহু যোজন অগ্রভাগে ছিল। তারপর থেকে পশ্চিমাদের সামরিক শক্তি ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করে, বিশেষ করে অন্যান্য সভ্যতার সঙ্গে আপেক্ষিক শক্তির তুলনায়। এই ক্রমহ্রাসমান পরিস্থিতি পশ্চিমাদের সঙ্গে অন্যান্য সভ্যতার সামরিক শক্তির ভারসাম্যের উপর প্রভাব রাখে এবং বলতে বাধা নেই, ভারসাম্যের পাল্লা অবশিষ্ট বিশ্বের সভ্যতার দিকে কিছুটা হলেও ঝুঁকে পড়ে। আধুনিকীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নের ফলে সম্পদ এবং উন্নয়নের ইচ্ছা উভয়ই বাড়ে, যা সামরিক ক্ষেত্রের জন্যও প্রযোজ্য, আর কিছু সংখ্যক রাষ্ট্র এ বিষয়ে ব্যর্থতার পরিচয় দেয়। ১৯৩০-এর দশকে জাপান এবং সোভিয়েত ইউনিয়ন অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছিল, যা তারা দ্বিতীয় মহাযুদ্ধকালে প্রদর্শিত করতে পেরেছিল। শীতল যুদ্ধকালীন সোভিয়েত ইউনিয়নের দখলে ছিল বিশ্বের দুটি মহাশক্তিধর সামরিক শক্তির একটি। অধুনা পশ্চিমা শক্তি প্রচলিত সামরিক শক্তিতে বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু স্থানে রয়েছে। তবে পশ্চিমা শক্তির এ উচ্চাবস্থান কতদিন বহাল থাকবে তা একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এবং বলা বাহুল্য অনিশ্চিত বটে। যদিও দৃশ্যত মনে হয় পশ্চিমাদের এ শক্তি এগিয়ে যাবে, কিন্তু সেই সঙ্গে এটিও লক্ষণীয় যে অপাশ্চাত্য সভ্যতার হাতে উল্লেখযোগ্য হারে সামরিক শক্তি সঞ্চিত হচ্ছে। সামগ্রিকভাবে বলা যায়, শীতল যুদ্ধোত্তর বিশ্বে মোটামুটি 5টি প্রধান প্রবণতা চিহ্নিত করা যায়, যার দ্বারা বিশ্ব সামরিক পরিস্থিতির মূল্যায়ন করা সম্ভব। প্রথমত, সোভিয়েত ইউনিয়নের সামরিক শক্তি সোভিয়েত ইউনিয়ন বেঁচে থাকা অবধি বহাল ছিল। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির সঙ্গে সঙ্গে সোভিয়েত সামরিক শক্তিও বিলুপ্ত হয়ে যায়। এর মধ্যে শুধুমাত্র ইউক্রেন পর্যাপ্ত পরিমাণ সামরিক শক্তি ও তার সামর্থ্য উত্তরাধিকার সূত্রে লাভ করেছে। রাশিয়ার সামরিক শক্তির পরিমাণ হ্রাস পায়, তারা মধ্য ইউরোপ এবং বল্টিক রাষ্ট্রসমূহ থেকে সরে আসতে বাধ্য হয়। ওয়াশ চুক্তি আর রইল না, মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে পরাস্ত করার পরিকল্পনা বাদ দিতে হল। সামরিক সাজ সরঞ্জামগুলো হয় ফেলে দেয়া হল, নতুবা তা অকার্যকর করে রাখা হল। সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। তাছাড়া রাশিয়া তাদের সামরিক দর্শনেও পরিবর্তন নিয়ে আসে। এখন থেকে তারা মনে করতে থাকল রাশিয়াকে রক্ষা করা এবং অতি নিকটের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিবাদ মীমাংসা করা। দ্বিতীয়ত, সামরিক খাতে রাশিয়ার উল্লেখযোগ্য মনোযোগ এবং বাজেট হ্রাসের ফলাফল পশ্চিমা বিশ্বের ওপরও কিছুটা বর্তায়, কেননা মনে হচ্ছে এর জের হিসেবে পশ্চিমা জগৎ তাদের সামরিক ব্যয় বরাদ্দ, শক্তি ইত্যাদি ক্ষেত্রে কম মনোযোগ দিচ্ছে এবং কার্যত তাদের বেলাতেও সামরিক শক্তি হ্রাসের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বুশ এবং ক্লিন্টনের পরিকল্পনা মোতাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় শতকরা ৩৫% হ্রাস পেয়ে ১৯৯০ সালে $৩৪২.৩ বিলিয়ন থেকে ১৯৯৮ সালে $২২২.৩ বিলিয়ন নেমে আসে এবং সামরিক বাহিনীর সদস্য সংখ্যাও শীতল যুদ্ধ সময়ের তুলনায় হ্রাস পায়। সামরিক বাহিনীতে কর্মরত সমগ্র সংখ্যা ২.১ মিলিয়ন থেকে হ্রাস পেয়ে দাঁড়ায় ১.৪ মিলিয়নে। অনেক গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্রশস্ত্র পরিকল্পনা বাতিল করা হয়। ১৯৮৫ থেকে ১৯৯৫ সালে সামরিক বাহিনীর জন্য ক্রয় হ্রাস পেয়ে ২৯ থেকে ৬ জাহাজ এবং ৯৪৩ থেকে ১২৭টি যুদ্ধবিমান এবং ৭২০ থেকে ০ ট্যাঙ্ক, ৪৮ থেকে ১৮টি ক্ষেপণাস্ত্র ক্রয় করা বা সংগ্রহ করা হয়। ১৯৮০-র দশকে অনুরূপভাবে ব্রিটেন, জার্মানি এবং কিছুটা হলেও ফ্রান্স তাদের সামরিক ব্যয় এবং সামরিক শক্তি হ্রাস করেছিল। ১৯৯০ সালের মাঝামাঝি পর্যায়ে জার্মানির সামরিক বাহিনীর সৈন্য সংখ্যা ৩,৭০,০০০ থেকে ৩,৫০,০০০ এবং সম্ভবত তা পরে ৩,২০,০০০ নেমে আসে। ফ্রান্সের সৈন্য সংখ্যা ১৯৯০ সালে ২,৯০,০০০ থেকে হ্রাস পেয়ে দাঁড়ায় ১৯৯৭ সালে ২,২৫,০০০। ব্রিটেনে এ সংখ্যা হ্রাস পেয়ে ১৯৮৫ সালে ৩,০৭,৭০০ থেকে ১৯৯৩ সালে ২,৭৪,৮০০-তে দাঁড়ায়। তৃতীয়ত, সামরিক বিষয়াদি পূর্ব এশিয়ার ক্ষেত্রে ভিন্নতা পরিদৃষ্ট হয়, যা রাশিয়া এবং পাশ্চাত্য বিশ্ব থেকে আলাদা। পূর্ব এশিয়ার এখন সামরিক শক্তি বৃদ্ধি প্রবণতা লক্ষ্য করার মতো। চীন এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনকারী দেশ।
চীনের অর্থনৈতিক দারুণ অগ্রগতির সঙ্গে সামরিক ক্ষেত্রে তাদের শক্তি বৃদ্ধি সমান তালে এগিয়ে যাচ্ছে। পূর্ব এশীয় অন্যান্য দেশসমূহ তাদের সামরিক শক্তির নবায়ন এবং আধুনিকীকরণ করছে এবং সেই সঙ্গে সামরিক ক্ষেত্রে ব্যয়ও বাড়াচ্ছে। জাপান অতি উচ্চমানের অস্ত্রশস্ত্র জড়ো করছে। তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়াও আগের তুলনায় এখন সামরিক ব্যয় বৃদ্ধি করছে এবং তারা সবাই যুদ্ধের জন্য উড়োজাহাজ, ট্যাঙ্ক, জাহাজ ক্রয় করছে। রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির এবং অন্যান্য দেশ থেকে। অন্যদিকে ন্যাটোর সামরিক ব্যয়ও হ্রাস পেয়েছে প্রায় 10%। 1985 থেকে 1993 $539.6 বিলিয়ন থেকে হ্রাস পেয়ে তা দাঁড়িয়েছে $485.0 বিলিয়ন, 1993 সালের ডলার হিসেবে। পূর্ব এশিয়ার সামরিক খরচপত্র প্রায় শতকরা 50 বেড়েছে, যা 89.8 বিলিয়ন থেকে 134.8 বিলিয়ন ওই একই সময়ে। চতুর্থত, গণবিধ্বংসী অস্ত্রশস্ত্র আজ সারা বিশ্বব্যাপী বিস্তার লাভ করেছে। যেসব দেশ অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ, সেই সব দেশ এসব অত্যাধুনিক মারণাস্ত্র তৈরি করার যোগ্যতা রাখে। 1960-এর দশক থেকে 1980-র দশকের মধ্যে তৃতীয় বিশ্বের কিছু দেশ জঙ্গি উড়োজাহাজ উৎপন্ন করতে সক্ষম হয়েছে এবং এ সংখ্যা 1 থেকে 8-এ উন্নীত হয়েছে। ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে ক্ষমতা 1 থেকে বেড়ে গিয়েছে 6-এ, হেলিকপ্টার নির্মাণের বেলায় 1 থেকে গিয়েছে 6-এ এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র 1 থেকে বেড়ে গিয়েছে 7-এ। তৃতীয়ত, বিশ্বের অনেক রাষ্ট্রের হাতে আজ পারমাণবিক অস্ত্র রয়েছে, যেমন রাশিয়া, চীন, ইসরায়েল, ভারত, পাকিস্তান এবং সম্ভবত উত্তর কোরিয়া। উপরের সকল বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে সামরিক শক্তির কৌশলগত দিকের আঞ্চলিকতা প্রবণতা শীতল যুদ্ধোত্তর অগ্রগতির একটি উল্লেখযোগ্য দিক। সামরিক শক্তির আঞ্চলিকতা মূলত যুক্তির দিক থেকে সঠিক, কেননা এতে করে রাশিয়া এবং পাশ্চাত্য শক্তির অবক্ষয় এবং তার বদলে রাজ্য বা রাষ্ট্রের শক্তি বৃদ্ধির নিশ্চয়তা বিধান করছে। রাশিয়া বিশ্বজনীন দৃষ্টিতে আর তেমন কোনো সামরিক শক্তির মালিক নয়, একথা সত্য, তবে রাশিয়া নিকট প্রতিবেশীদের ওপর কৌশলগত কারণে সামরিক আধিপত্য ধরে রাখতে চায়। চীন দক্ষিণ এশিয়ার স্বার্থে একদিকে যেমন আঞ্চলিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তার সামরিক কৌশলগত নীতি নির্ধারণ করছে, অন্যদিকে তেমনি তার নিজের নিরাপত্তার কথা ভেবেও সামরিক শক্তি বৃদ্ধি করছে। ইউরোপীয় দেশসমূহ একইভাবে সামরিক শক্তির আঞ্চলিকতা প্রক্রিয়া অনুসরণ করছে এবং এজন্য তারা ন্যাটো অর্থাৎ নাটো জোট এবং ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে সামরিক শক্তিসমূহ আঞ্চলিক অস্থিরতা মীমাংসার প্রচেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের আগের রাশিয়ামুখী সামরিক কৌশল বদলে এখন বিশ্বমুখী এবং পার্সিয়ান গাক্ষ উত্তর পূর্ব এশিয়ামুখী করেছে। যদিও একথা বলা যায় যে ইরাককে পরাস্ত করতে যুক্তরাষ্ট্র পার্সিয়ান গাক্ষ ও এলাকায় তার প্রায় 75% যুদ্ধবিমান, 42% অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, 46% যুদ্ধবিমান বহনকারী, 46% জাহাজ, 37% সামরিক সদস্য এবং 46% নৌসেনা নিয়োগ করেছে। বর্তমানে বিশ্বব্যাপী সামরিক শক্তি বণ্টনের ধরন থেকে দেখা যায় যে শুধুমাত্র বৈশ্বিক দৃষ্টিতে সামরিক পরিকল্পনা করা হচ্ছে না, সেই সঙ্গে তা বৃহৎ শক্তিগুলোর আঞ্চলিক স্বার্থ এবং আঞ্চলিক শক্তিগুলোর নিজস্ব আঞ্চলিক স্বার্থকেন্দ্রিকও হয়ে পড়ছে। এভাবে এর ভেতর দিয়ে সভ্যতা সম্পর্কিত কোর রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষার তৎপরতা লক্ষণীয় বিষয় হয়ে উঠছে। সংক্ষেপে বলা যায়, মনে হচ্ছে একবিংশ শতাব্দীর প্রথম কয়েকটি দশকে পশ্চিমা বিশ্ব বর্ষাবিশ্বের ওপর তাদের সামরিক আধিপত্য বজায় রাখতে সক্ষম হবে। তাছাড়া এ সময় তারা সামরিক শক্তি বৃদ্ধি ও তা আরও সময়যুক্ত করার জন্য গবেষণার কাজটি এগিয়ে নেয়ার জন্য সম্পদ এবং মেধা নিয়োগ করবে। বিশ্বে সামরিক আধিপত্য বজায় রাখতে তারা হয়তো আঞ্চলিক কোর রাষ্ট্র ও অপাশ্চাত্য বিশ্বের শক্তিসমূহ ছত্রভঙ্গ করতে চাইবে এবং এটি তারা সামরিক শক্তির উৎস যেমন সম্পদ ব্যবহার করেই করতে তৎপর হবে। 1920 সালের দিকে পাশ্চাত্য উক্ত সামরিক শক্তি ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার করেছিল, কিন্তু তারপর থেকে ওই শক্তি ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করে, যদিও তা নিয়মিত ঘটছে বলে মনে হয় না। 2020 সালে অর্থাৎ ওই সর্বোচ্চ পর্যায়ের 100 বছর পরে সম্ভবত পাশ্চাত্য শতকরা 24% বিশ্ব ভূখণ্ড নিয়ন্ত্রণে রাখতে পারবে। সর্বোচ্চ ছিল 49% এবং তা থেকে নিম্নগামী 10% বিশ্ব জনসংখ্যা পূর্বে ছিল 48% এবং সম্ভবত 15-20% সামাজিকভাবে কর্ম উদ্দীপনাময় এবং বিশেষ লক্ষ্যে জড়ো হতে পারে এমন জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে পারবে। সর্বোচ্চ পর্যায়ের 70%-এর নিচে নেমে সম্ভবত মাত্র 30% বিশ্বব্যাপী অর্থনৈতিক
উৎপাদন পাশ্চাত্যরা নিয়ন্ত্রণ করবে। সম্ভবত পূর্বের সর্বোচ্চ ৮৪% শিল্পপণ্যের পরিবর্তে পাশ্চাত্য মাত্র ২৫% শিল্পপণ্য উৎপাদন করতে সক্ষম হবে এবং মাত্র ১০% সামরিক শক্তি নিজেদের হাতে রাখতে পারবে, যা পূর্বে ছিল প্রায় ৪৫%। উড্রো উইলসন, লয়েড জর্জ এবং জর্জেস ক্লিমেন্সিও একত্রে ১৯১৯ সালে দৃশ্যত বিশ্ব নিয়ন্ত্রণ করতেন। প্যারিসে বসে তারা নির্ধারণ করতেন বিশ্বে কোন দেশ টিকে থাকবে আর কোন দেশ টিকে থাকবে না। তাছাড়া নতুন দেশ সৃষ্টি, তাদের সীমানা নির্ধারণ, কে বা কারা ওই দেশের শাসক হবেন এবং মধ্যপ্রাচ্য কিভাবে এবং কাদের মধ্যে ভাগ হবে, এসব নিয়ন্ত্রণ ও পরিকল্পনা তারা করতেন। তারা রাশিয়াকে আক্রমণের পরিকল্পনাও করতেন এবং চীনের নিকট থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের পথ খুঁজতেন। ঠিক তার ১০০ বৎসর পরে যদি এমন কোনো কাজ করতে হয়, তবে তা পাশ্চাত্য বিশ্বের নেতারা করতে পারবেন না, বরং তা করবেন হয়তো আঞ্চলিক কোর রাষ্ট্রের সদস্যরা ও তাদের বিভিন্ন গোষ্ঠীগুলো। তাছাড়া হয়তো পূর্বের ন্যায় মাত্র ৩টি দেশ তা না করে মূল শক্তি তখন ৭ কিংবা ৮টি শক্তিশালী সভ্যতার ওপর বর্তাবে। রিগান, থ্যাচর, মিতারো, কোহল এর উত্তরাধিকারের পরিবর্তে তখন হয়তো ডেং জিয়াওপিং, নাকাসি, ইন্দিরা গান্ধী, ইয়েলসেন, খোমেনি এবং সুহার্তোর উত্তরাধিকারগণ এসব বিষয় ঠিক করবেন। তাই বলা যায় অবশিষ্ট বিশ্বের ওপর পাশ্চাত্যের অধিপত্যের যুগের অবসান হবে। ইতোমধ্যে পাশ্চাত্যের শক্তির দুর্বলতা এবং তৎপরিবর্তে বিশ্বে অন্যান্য শক্তির উত্থান কার্যত দেশিককরণ প্রক্রিয়া ও অপাশ্চাত্য সভ্যতার আধিপত্যের ধারাকে এগিয়ে নেবে। দেশিককরণ, অপাশ্চাত্য সভ্যতার পুনরুত্থান। বিশ্বে সংস্কৃতির বণ্টন আসলে ক্ষমতার বণ্টন বই কিছু নয়, অর্থাৎ ক্ষমতা ও সংস্কৃতি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাণিজ্য সবসময় হয়তো ফ্ল্যাগ বহন করে না, কিন্তু সংস্কৃতি সদা সর্বদাই ক্ষমতাকে অনুসরণ করে থাকে। দেখা যায় বরাবরই ইতিহাসে কোনো সভ্যতার সম্প্রসারণ একই সঙ্গে তার সংস্কৃতিকেও টান দেয় এবং সে সঙ্গে ক্ষমতা ব্যবহার করে বিজয়ী শক্তি বিজিতদের ওপর তাদের মূল্যবোধ, রুচি, অভিরুচি, কার্যপ্রণালী, প্রতিষ্ঠানাদি চাপিয়ে দিতে চায়। তাই বলা যায় সার্বজনীন সভ্যতার জন্য চাই সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে নির্বিশেষে সার্বজনীন বা সকলের জন্য গ্রহণযোগ্য ক্ষমতা। প্রাচীন বিশ্বের রোমান শক্তি প্রায় সার্বজনীন সভ্যতার পর্যায়ে চলে গিয়েছিল। পাশ্চাত্য শক্তি ইউরোপীয় কলোনির আকারে ঊনবিংশ শতাব্দীতে এবং বিংশ শতাব্দীতে আমেরিকার আধিপত্যবাদী মনোবৃত্তি কার্যত অবশিষ্ট বিশ্বের ওপর পাশ্চাত্য সভ্যতা ছড়িয়ে দিতে চেষ্টা করেছিল। ইউরোপীয় উপনিবেশবাদ সমাপ্ত হয়ে গিয়েছে, অন্যদিকে আমেরিকার আধিপত্যের মনোভাবও ক্ষয়িষ্ণু। এখন দেখা যাচ্ছে পাশ্চাত্য সভ্যতার বিপরীতে স্বাধীনতা, পূর্বতন কলোনির সভ্যতাগুলো তাদের নিজস্ব মূল্যবোধ, জীবাচার, নিজস্ব ভাষাচর্চা, ইতিহাস, ঐতিহ্যমুখী হয়ে উঠছে দিন দিন। এভাবে দেখা যায় সমগ্র বিশ্বব্যাপী অপাশ্চাত্য দেশের সমাজগুলো আধুনিকীকরণের সঙ্গে সঙ্গে নিজস্ব কৃষ্টি ও সভ্যতা নিজস্ব হচ্ছে, অর্থাৎ সর্বত্র তাদের কৃষ্টির পুনর্জাগরণ ঘটছে। জোজেফ নাইয়ে যুক্তি দেখান যে একটি পার্থক্য রয়েছে শক্ত শক্তি, যা অর্থনৈতিক ও সামরিক শক্তির ওপর নির্দেশ সম্বলিত, আর নরম শক্তি, যা আসলে অন্য রাষ্ট্র যা চায় তাকেই সমর্থন দেওয়াকে বোঝায়, যেখানে তাদের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি ও মতাদর্শ কেন্দ্রিক। নাইয়ে যেমন স্বীকার করেন যে শক্ত শক্তির একটি বড় ধরনের ব্যাপ্তি ঘটেছে সমগ্র বিশ্বব্যাপী, ফলে গতানুগতিক শক্ত শক্তির একচেটিয়াবত্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়েছে। বৃহৎ শক্তিগুলো আগের মতো গতানুগতিক কৌশল প্রয়োগ করে বিশ্বে তাদের আধিপত্য বজায় রাখতে পারছে না। নাইয়ে আরও বলেন যে যদি কোনো রাষ্ট্রের সংস্কৃতি, কৃষ্টি ও মতাদর্শ অনুসরণীয় হয়ে থাকে, তবে আপনা আপনি অন্যান্য দেশ তা অনুসরণ করে এবং তাদের নেতৃত্ব মেনে নেয়, এবং এক্ষেত্রে নরম ক্ষমতা হল শক্ত ক্ষমতার মতোই গুরুত্বপূর্ণ ও কার্যকর। তবে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় একটি কৃষ্টি ও মতাদর্শ অন্যের মনোযোগ আকর্ষণ করতে পারে? নরম ক্ষমতা তখনই ক্ষমতা হিসেবে গণ্য হয় যখন তা শক্ত ক্ষমতার মৌল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত থাকে। একটি সভ্যতার বা দেশের অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি পেলে তা প্রকারান্তরে ওই দেশের আত্মবিশ্বাস বোধ বাড়িয়ে দেয়। তারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং আত্মদম্ভরী হয়ে অহংয়ের আশ্রয় নেয়। এ অবস্থায় তারা নিজেদের সভ্যতা, সংস্কৃতি ও কৃষ্টিকেই শ্রেষ্ঠ জ্ঞান করতে থাকে। অন্যদিকে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে দুর্বল হলে ওই দেশ তখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং পরিচয় সংকটে ভোগে, এবং এ অবস্থায় অন্য সভ্যতা থেকে অর্থনৈতিক, সামরিক
ও রাজনৈতিক বিষয়াদি সংগ্রহ করতে আগ্রহী হয়ে ওঠে। যেহেতু অপাশ্চাত্য দেশের সমাজগুলো নিজেদের অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক সক্ষমতা বাড়ানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকে, সেহেতু এর মধ্য দিয়ে তাদের নিজস্ব মূল্যবোধ, প্রতিষ্ঠানাদি ও সংস্কৃতি এগিয়ে যাওয়ার সুযোগ পায়। সোভিয়েত ইউনিয়নে অর্থনৈতিক ও সামরিক সাফল্য আসার দরুন ১৯৫০ ও ৬০-এর দশকে কমিউনিস্ট মতাদর্শ জনগণের নিকট একটা আগ্রহবোধ সৃষ্টি করেছিল। তবে এ আগ্রহ ধরে রাখা যায়নি। সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে বিপর্যয়ের সঙ্গে সঙ্গে উক্ত আগ্রহ নষ্ট হয়ে যায়। পাশ্চাত্য মূল্যবোধ ও প্রতিষ্ঠানাদি অন্যান্য সভ্যতার মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে পেরেছিল, কেননা মানুষ ভেবেছিল তা তাদের ভাগ্যে সম্পদ ও ক্ষমতা এনে দিয়েছে। এই প্রক্রিয়াটি প্রায় ১ শতাব্দী কাল ধরে চলমান ছিল, ১০০০ থেকে ১৩০০ সাল পর্যন্ত। উইলিয়াম ম্যাকনিল দেখান যে খ্রিস্টধর্ম, রোমান আইন এবং পাশ্চাত্য সভ্যতার অন্যান্য উপাদান হাঙ্গেরি, পোল্যান্ড, লিথুয়েনিয়ায় প্রয়োগ করা হয়। তবে এই গ্রহণ কার্যটির সঙ্গে পাশ্চাত্যের প্রতি ভয়ভীতি থেকেও উৎসৃত হলে মনে করার কারণ রয়েছে। যেহেতু পাশ্চাত্যের শক্তি ক্রমক্ষয়িষ্ণু, সেহেতু মানবাধিকার, উদারবাদ এবং গণতন্ত্র মতো বিষয় ও ধারণাগুলো অন্য সভ্যতার ওপর ছড়িয়ে দেওয়ার ক্ষমতাও তাদের হ্রাস পাওয়ার পথে। তারা নিজেদের সমাজের অভ্যন্তরের মালমশলা দিয়েই সম্পদশালী ও ক্ষমতাবর হতে চান। সেজন্য তাদেরকে অবশ্যই নিজ নিজ সমাজের মূল্যবোধ ও সংস্কৃতি নিয়েই এগোতে হয়। এ কারণে দেশিকরণ প্রক্রিয়া গতিসম্পন্ন হয়। ঈশ্বরের প্রতিশোধ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বুদ্ধিবৃত্তিক এলিটগণ সাধারণভাবে ধরে নিয়েছিলেন যে অর্থনৈতিক এবং সামাজিক আধুনিকীকরণের জন্য ধর্মকে সমাজ থেকে বিমুক্ত করতে হবে, যদিও ধর্ম সামাজিক জীবনের গভীরে শেকড় গেড়ে বসে আছে। এই ধারণাটি এগিয়ে নিতে চেয়েছেন মোটামুটি ২ ধরনের গোষ্ঠী। তারা হলেন এ ধারণার জনক এবং যারা এ ধারণার সমর্থক। আধুনিকীকরণ ধারার সেকুলার বা ধর্মনিরপেক্ষ সমর্থকগণ বিজ্ঞান, যুক্তিবাদ, প্রয়োগবাদী ধ্যানধারণার আগমনকে অভিনন্দন জানাতেন, কারণ তারা মনে করতেন যে এই ধারাসমূহ সমাজ থেকে অন্ধবিশ্বাস, কুসংস্কার, গালগপ্প, কল্পকাহিনী, অযৌক্তিক চিন্তা এবং প্রথাগত অনুষ্ঠান, যেগুলো মূলত প্রচলিত ধর্মের কোর বা ভিত্তি, তা সহজেই বিদূরিত করে ফেলবে। এমতাবস্থায় নবাগত সমাজ হবে সহনশীল, যৌক্তিক, প্রয়োগবাদী, প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ। অন্যদিকে সমাজের রক্ষণশীল অংশ সতর্ক করে দিতে থাকেন যে সমাজ থেকে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় প্রতিষ্ঠানাদি ইত্যাদি বিদায় করে দিলে তার ফলাফল হবে খুবই সাংঘাতিক, কেননা তারা মনে করেন যে ধর্ম মানুষের নৈতিক মানকে সমুন্নত করে থাকে এবং তা ব্যক্তি ও সামষ্টিক জীবনের আচরণের মধ্যে দিয়ে উন্নত সমাজ গঠনে উত্তম ভূমিকা পালন করে থাকে। ফলে সমাজ থেকে ধর্ম তুলে দিলে এর শেষ পরিণতি হবে নৈরাজ্য, বঞ্চনা, যা নাগরিক জীবনকে অস্থির করে তুলবে। অন্যদিকে টি.এস. এলিয়েট বলেন, যদি তোমার ঈশ্বর না থাকে এবং ঈশ্বর হল একটি হিংসুটে ঈশ্বর, তুমি হিটলার এবং স্ট্যালিনকে তোমার তরফ থেকে সম্মান প্রদর্শন করতে পারো। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে এসে উপলব্ধি করা গেল যে ওই সকল প্রত্যাশা এবং ভীতি দুটোই ছিল ভিত্তিহীন এবং অমূলক। অর্থনৈতিক এবং সামাজিক আধুনিকীকরণের বিষয়টি বিশ্বব্যাপী একটি বাস্তবতা হয়ে ওঠে এবং একই সঙ্গে বিশ্বব্যাপী ধর্মীয় চেতনার পুনরুত্থানও ঘটে। এই পুনরুত্থান লা রিভেঞ্জ ডি ডাইউ, যেমন গিলাম কেপেলে বলেন, সমগ্র বিশ্বে তা পরিব্যাপ্তি লাভ করে এবং প্রত্যেক সমাজে এবং প্রত্যেকটি সভ্যতায় দৃশ্যত প্রতিটি দেশে এরূপ ঘটতে থাকে। ১৯৭০-এর মাঝামাঝি যেমন কেপেলে দেখেছিলেন, ধর্মনিরপেক্ষকরণ প্রবণতা এবং ধর্মনিরপেক্ষতার ভেতরে ধর্মকে আত্মীকরণ করার প্রচেষ্টা প্রকারান্তরে উল্টো ফলাফল বয়ে আনে। একটি নতুন ধর্মীয় অভিগমনের আগমন ঘটে। মূলত লক্ষ্য ছিল ধর্মবিহীন আধুনিকতা অন্তঃসারশূন্য এবং এজন্য এর মূল লক্ষ্য অর্থাৎ ঈশ্বরকে বাদ দেওয়ার প্রচেষ্টার মৃত্যু ঘটেছে। এ ধারার বিষয়বস্তু আর অ্যাগিওরনামেন্টো ছিল না, তৎস্থলে ইউরোপ দ্বিতীয়বার সুসমাচার বার্তায় ভবে ওঠে। অন্যদিকে এর লক্ষ্য হিসেবে ইসলামকে আধুনিক করার পরিবর্তে আধুনিকীকরণকে ইসলামপন্থী করা হতে থাকে। ধর্মীয় পুনর্জাগরণ অংশত কতিপয় নতুন লোকের ধর্মীয় ধারার সঙ্গে সংযুক্তির কারণে যেমন ঘটেছে, তেমনি অন্য কারণও এক্ষেত্রে কাজ করেছে। ধর্মের এ পুনরুত্থানের মূলে যে কারণটি সর্বাধিক কাজ করছে তা হল মানুষ ধর্মমুখী হতে থাকে এজন্য তারা মনে করতে থাকল ধর্মের মধ্যে এমন বলবর্ধক শক্তি রয়েছে যা সমাজ উন্নয়নের জন্য অপরিহার্য এবং এজন্য গতানুগতিক ধর্মের ভেতর দিয়েই উন্নয়ন সম্ভব।
খ্রিস্টধর্ম, ইসলাম ধর্ম, ইয়াহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, অর্থোডক্স সহ প্রায় সকল ধর্মই প্রবল শক্তিতে প্রতিশ্রুতিশীল, সময় উপযোগীভাবে ক্ষণিক বিশ্বাসীদের গভীরভাবে ধর্মের ভেতরে টেনে আনতে সক্ষম হয়। এই বিশ্বাস এবং কর্মতৎপরতাগুলো ব্যক্তিগত, সামাজিক এবং সরকারি আচার-আচরণকে ধর্মীয় দৃষ্টিতে পুনর্নির্ধারণ করতে এবং পুনর্গঠিত করতে সচেষ্ট হয়। আর এই কাজগুলো মৌলবাদী ধারায় ঘটতে থাকে, আর তা ধর্মীয় শুদ্ধি অভিযানেও রূপ নেয়। এহেন মৌলবাদী আন্দোলনগুলো ছিল নাটকীয় এবং এর রাজনৈতিক ফল ছিল খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিষয়গুলোর বিশ্বব্যাপী নবকরণ কার্যক্রম অলৌকিকভাবে উগ্রপন্থী এবং মৌলবাদী আকার ধারণ করতে থাকে। এই গোষ্ঠী সমাজ থেকে সমাজে তাদের মতদর্শ এবং লক্ষ্যগুলো মানুষের দৈনন্দিন কাজকর্মের সঙ্গে একান্ত করে ফেলতে সচেষ্ট হয় এবং সরকারগুলোকে তাদের বার্তা পৌঁছতে শুরু করে। এশিয়ায় কিছুটা হলেও কনফুসীয় ধর্মনিরপেক্ষ মূল্যবোধ টিকে থাকলেও বাকি বিশ্ব কিন্তু ধর্মীয় মূল্যবোধের নিগড়ে নিক্ষিপ্ত হয়। কর্জ উইগেল এ প্রবণতা সম্পর্কে বলতে চেয়েছেন, বিশ্বে অধর্মনিরপেক্ষতাকরণ তৎপরতা এগিয়ে যেতে থাকে এবং এটি বিংশ শতাব্দীর শেষার্ধের একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী সামাজিক সত্তা হিসেবে বিবেচিত হতে থাকে। ধর্মের সর্বব্যাপিতা এবং অপরিহার্যতার বিষয়টি নাটকীয়ভাবে সাবেক কমিউনিস্ট রাষ্ট্রগুলোতেও গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। মতাদর্শের পতনের পর যে শূন্যতার সৃষ্টি হয়, অতি দ্রুত তা ধর্মের দ্বারা পূরণ হওয়ার প্রবণতা লক্ষ্য করার মতো ছিল, যা ভিয়েতনাম থেকে আলবেনিয়া অবধি বিস্তৃত হয়। রাশিয়ায় দেখা যায় অর্থোডক্স মতাদর্শের পুনরুত্থানের কাজটি দারুণভাবে সংঘটিত হয়। ১৯৯৪ সালে শতকরা ১০ জন রুশ অর্থোডক্স, যাদের বয়স ২৫ বছরের মধ্যে, তারা বলতে থাকেন যে তারা নাস্তিকতা থেকে ঈশ্বর বিশ্বাসী হয়েছেন। মস্কো শহরে কার্যক্ষম গির্জার সংখ্যা ১৯৮৮ সালে, যেখানে ৫০টি ছিল, ১৯৯৩ সালে সেটি বৃদ্ধি পেয়ে ২৫০টিতে পৌঁছায়। রাজনৈতিক নেতারাও সমভাবে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠেন। ১৯৯৩ সালে একটি ধীশক্তি সম্পন্ন পর্যবেক্ষকের মতে, রাশিয়ার শহরগুলোর বাতাস গির্জার ঘণ্টার ধ্বনিতে ভর্তি হয়ে উঠতে লাগল। গির্জাগুলো শহরের অন্যতম ব্যস্ত স্থান হিসেবে প্রতীয়মান হতে লাগল। একই সঙ্গে স্ল্যাভিক রিপাবলিকগুলোতে অর্থোডক্সপন্থীদের উত্থান ঘটতে থাকে। মধ্য এশিয়ায় ইসলাম অতি দ্রুত পুনর্জাগরিত হয়ে ওঠে। ১৯৮৯ সালে ১৬০টি মসজিদ কার্যক্ষম ছিল এবং মাত্র একটি মাদ্রাসা কার্যক্ষম ছিল, কিন্তু ১৯৯৩ সালের মধ্যে প্রায় ১০,০০০ মসজিদ এবং ১০টি মাদ্রাসা গড়ে ওঠে এবং কাজ করতে থাকে। এসব প্রতিষ্ঠান মৌলবাদী রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে এবং তা সমর্থন করতে শুরু করে। সৌদি আরব, ইরান, পাকিস্তান তাদের সমর্থন যোগায়। এটি অবশ্যই একটি কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ মূল স্রোতধারা সম্পন্ন সাংস্কৃতিক আন্দোলন। বিশ্বব্যাপী ধর্মীয় পুনর্জাগরণের এ জোয়ারকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এক্ষেত্রে বিশেষ কোনো দেশের ক্ষেত্রে হয়তো স্বাতন্ত্র্য কারণ কাজ করে থাকতে পারে, তবে এ কথা ঠিক যে বিশেষ সময়ে একই সঙ্গে বিপুল সংখ্যক একাধিক দেশের ক্ষেত্রে এই প্রক্রিয়া কাজ করার পেছনে নিশ্চয়ই সর্বজন গ্রহণযোগ্য সাধারণ কারণ রয়েছে। বিশ্বজনীন সত্তা বিশ্লেষণের জন্য প্রয়োজন হয় বৈশ্বিক পরিমণ্ডলে বিস্তৃত ব্যাখ্যার। তাহলে আমাদের দেখতে হবে বিশেষ দেশের জন্য স্বাতন্ত্র্য কী কারণ বা কারণসমূহ কাজ করেছে, তারপর বিভিন্ন বিশেষ দেশের ক্ষেত্রে সাধারণ কোন কোন বিষয় এক্ষেত্রে সক্রিয় ছিল। বিশ্বব্যাপী ধর্মীয় পুনর্জাগরণ এবং পুনরুত্থানের পশ্চাতে সবচেয়ে সুস্পষ্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শক্তিশালী কারণ হল সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে আধুনিকীকরণ ঘটাতে গিয়ে ধর্মীয় মূল্যবোধের মৃত্যু ঘটানোর যে পায়তারা চলছিল, তারই প্রতিক্রিয়া বিশেষ। দীর্ঘদিন ধরে চলে আসা পরিচয়ের সূত্রগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং সেই মতো অথরিটির ধরনও ধ্বংস হতে আরম্ভ করেছিল। মানুষ গ্রাম ত্যাগ করে শহরমুখী হচ্ছিল। এভাবে তারা তাদের শেকড় ছুটতে হচ্ছিল। তারা নতুন পেশা বা চাকরি নিচ্ছিল বা কোনো চাকরি বা কাজ পাচ্ছিল না। এক্ষেত্রে নতুন নতুন পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছিল এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং পরস্পর ক্রিয়া সাধিত হচ্ছিল। এতে করে তাদের নতুন পরিচয়টির জন্য প্রয়োজন হচ্ছিল স্থায়ীভাবে শহুরে সম্প্রদায়ের সঙ্গে মিশে যাওয়ার। নতুন মূল্যবোধ, নতুন জীবন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছিল। এই অবস্থায় তারা ধর্মকে নতুন চ্যালেঞ্জ থেকে মুক্তির উপায় হিসেবে গ্রহণ করে এবং অনেক ক্ষেত্রে তা মৌলবাদী ধারায় নিপতিত হয়।
এই বিষয়টি এশীয় প্রেক্ষাপটে নিম্নলিখিত বিশ্লেষণের মাধ্যমে লি কুয়ান ইউ বুঝাতে চান, আমরা ছিলাম কৃষিভিত্তিক সমাজের আওতাভুক্ত। একটি বা দুটি প্রজন্মের ব্যবধানে কৃষিভিত্তিক সমাজ শিল্প সমাজে পরিণত হয়। পাশ্চাত্যে বিগত 200 বছরে কী ঘটেছিল বা এখানে বিগত 50 বছরে কী ঘটেছে তা জানতে হবে। সমাজ পরিবর্তনের এ ঘটনাটি ঘটেছিল অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে, অনেকটা পাশ্চাত্যের নকলনবিশ এবং দুমড়ে মুচড়ে ঘটাবার মধ্যে দিয়ে। ফলে স্বাভাবিকভাবেই অনেক ক্ষেত্রে অনেক কিছু স্থানচ্যুত হয় এবং অরাজকতার মধ্যে নিক্ষিপ্ত হয়। যদি আমরা দ্রুত উন্নয়নপ্রাপ্ত দেশগুলো দেখি, যেমন কোরিয়া, থাইল্যান্ড, হংকং এবং সিঙ্গাপুরের দিকে চোখ রাখি, তাহলে কিছু অনন্য সত্য দেখতে পাই। ধর্মের উত্থান, প্রাচীন নিষেধাজ্ঞা এবং প্রথা এবং ধর্ম, পূর্বপুরুষদের ধর্মীয় আনুগত্য ইত্যাদি কোনো কিছুই সর্বতোভাবে পরিপূর্ণ ছিল না। মানুষের জন্মের উদ্দেশ্য, অর্থাৎ কেন আমরা এই ধূলির ধরায় এসেছি, এ বিষয়ে আরও সুস্পষ্ট এবং উন্নততর ব্যাখ্যা লাভের প্রয়োজন দেখা দেয়। এই সব কিছুই কিন্তু চাপের মধ্যে থাকা সমাজের পরিস্থিতির সঙ্গে জড়িত হয়ে আছে। দৈশিককরণের প্রক্রিয়ার নিমিত্তে দ্বিতীয় প্রজন্মের জন্য অপেক্ষা করে থাকার প্রয়োজন নেই। প্রথম প্রজন্মের নেতা ও প্রতিনিধিরাই সে কাজ করে ফেলেন। এর উদাহরণ হিসেবে 3 জনকে দেখা যেতে পারে, যেমন মোহাম্মদ আলী জিন্নাহ, হ্যারি লি এবং সালমান বন্দরনায়েক। তারা সবাই অক্সফোর্ড, কেমব্রিজ এবং লিঙ্কনিনের অত্যন্ত অতি উজ্জ্বল স্নাতক। তারা কেউ উপসহবে আইনজীবী এবং সদাসর্বদা পাশ্চাত্যকরণরত এলিট সম্প্রদায়ভুক্ত এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব। জিন্নাহ ছিলেন একজন প্রতিশ্রুতিশীল ধর্মনিরপেক্ষপন্থী মানুষ। একজন ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রীর মতে লি ছিলেন সবচেয়ে উচ্চমার্গের ব্রিটিশ, যিনি পূর্ব সুয়েজ থেকে এসেছিলেন। বন্দরনায়েক ছিলেন একজন উৎকৃষ্ট মানের খ্রিস্টান। তারপরও স্বাধীনতা লাভের আগে এবং পরে তারা দৈশিক কৃষ্টিপন্থী হতে বাধ্য হয়েছিলেন। তাদেরকে পূর্বপুরুষের কৃষ্টিতে ফিরে আসতে হয়েছিল এবং এজন্য তারা তাদের পরিচয়, নাম, পোশাক পরিচ্ছদ এবং বিশ্বাসসমূহও বদলে ফেলেছিলেন। ইংরেজপন্থী আইনজীবী মিস্টার এম এ জিন্নাহ হয়ে উঠলেন পাকিস্তানের কায়েদ-ই-আজম, জাতির পিতা। হ্যারি লি হলেন লি কুয়ান ইউ। ধর্মনিরপেক্ষপন্থী জিন্নাহ হলেন পাকিস্তান রাষ্ট্রের মূল ভিত্তির প্রতীক, ইসলামের একজন খেদমতকারী। ইংরেজায়িত লিকে মান্দারিন শিখতে হল এবং তাকে কনফুসীয় দর্শনের একজন মুখপাত্র হতে হল। খ্রিস্টান বন্দরনায়েক বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়ে হয়ে উঠলেন একজন খাঁটি বৌদ্ধ এবং তিনি হলেন সিংহলী জাতীয়তাবাদী। দৈশিককরণ প্রক্রিয়া মূলত পুরো 1980 এবং 1990-এর দশকে অপাশ্চাত্য বিশ্বে ছিল যুগের অন্যতম দাবি। ইসলামের পুনর্জাগরণ এবং পুনর্ইসলামীকরণ হয়ে ওঠে ইসলামী সমাজের কেন্দ্রীয় বিষয়বস্তু। ভারতের ক্ষেত্রে দেখা যায় সেখানে সমাজের অভ্যন্তরীণ প্রবণতা ছিল পাশ্চাত্যকে প্রত্যাখ্যান করে হিন্দুকরণ নীতি গ্রহণ করা, যা রাজনীতি ও সমাজের ভিতর দিয়ে প্রকাশ পায়। পূর্ব এশিয়ায় সরকারিভাবে কনফিউশীয় মতবাদকে প্রতিষ্ঠিত করতে চাওয়া হয় এবং তথায় রাজনীতিক নেতৃত্ব এবং বুদ্ধিজীবীগণ তাদের সমাজকে আজিয়ানাইজেশন করা সম্পর্কে উচ্চবাক্য করতে থাকেন। 1980 সালের মাঝামাঝি জাপান মূলত নিশঞ্জিন রন অথবা জাপানীকরণ তত্ত্বের বেতর আবদ্ধ হয়ে যায়। পরবর্তীতে একজন জাপানি বুদ্ধিজীবী যুক্তি দেন যে ঐতিহাসিকভাবে জাপান অন্যান্য সভ্যতা থেকে রসদ সংগ্রহ করে শরীরে পুষ্টি জুগিয়েছে এবং ওইসব বহিঃকৃষ্টিকে দৈশিককরণ করা হয়েছে বিভিন্ন উপায়ে ও পন্থায়। শীতল যুদ্ধাবসানের পর রাশিয়া পুনরায় ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার মুখে নিপতিত হয়। বিশেষত প্রাক্তন পাশ্চাত্যকৃত এবং স্লোবোফিলদের মধ্যে সংঘাত দেখা যায়। প্রায় 1 দশক ধরে প্রবণতা হল যেন পূর্বতন থেকে পরবর্তীতে উত্তরণ ঘটানো। যেমন পাশ্চাত্যপন্থী গর্বাচেভ ইয়েলৎসিনের জন্য রাস্তা ছেড়ে দেন। রাশিয়ার মতো করে তিনি নিজেকে মানিয়ে নেন। যদিও তিনি ছিলেন একজন পাশ্চাত্যপন্থী, কিন্তু সময়ের দাবি অনুযায়ী তিনি রাশিয়ার কৃষ্টি তুলে ধরেন এবং অর্থোডক্সের ধারায় দৈশিককরণ করতে শুরু করেন। গণতন্ত্র সম্পর্কিত সমবিরোধী অবস্থানের কারণে দৈশিককরণ প্রক্রিয়া পুনরায় আরও এগিয়ে যায়। আর তা হল পাশ্চাত্য ধাঁচের গণতন্ত্র কিভাবে অপাশ্চাত্য দেশে উৎসাহিত করে তা খাপ খাইয়ে নেওয়া হবে, যেখানে অহরহ পাশ্চাত্য বিদ্বেষী মনোভাব এবং আন্দোলন নিত্যসঙ্গী। তদুপরি যেখানে স্বদেশী এলিটদের জন্য ক্ষমতা সংরক্ষণ করে রাখতে হয়। এবং 1970-এর দশকে উন্নয়নশীল দেশে পাশ্চাত্যপন্থী এবং পাশ্চাত্য ঘেঁষে সরকারসমূহ একের পর এক করে সামরিক অভ্যুত্থান এবং বিপ্লবের ভীতির মুখোমুখি হতে থাকে। 1980 থেকে 1990 সাল পর্যন্ত সেখানে একটি নতুন মাত্রা যুক্ত হয়, আর তা হল উক্ত সরকারসমূহ ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হতে থাকে।
উন্নয়নশীল দেশে গণতন্ত্রের ক্ষেত্রে মারাত্মক সমস্যা দেখা যায়। গণতন্ত্র ব্যবস্থা পাশ্চাত্য উদ্ভূত ব্যবস্থা। গণতন্ত্রের মূল্যবোধ সর্বজনীন, কিন্তু উন্নয়নশীল দেশে গণতন্ত্রকে সবসময়ই আঞ্চলিকরণ এবং দেশজ সংকীর্ণ মূল্যবোধের সঙ্গে মিশ্রণ ঘটাতে চাওয়া হয়। ফলে গণতান্ত্রিক পথে রাজনৈতিক উন্নয়ন প্রায়শই বাধাগ্রস্ত হয়ে যায়। আরও লক্ষণীয় বিষয় হল পাশ্চাত্যপন্থী রাজনীতিকরা সাধারণত সেখানে নির্বাচনে জয়লাভ করতে ব্যর্থ হন। তাই ভোটে জিততে হলে তাদের দেশীয় লেবাস ধারণ করতে হয়। ফলে গণতন্ত্রের সর্বজনীন আবেদনগুলো প্রায়শই আঞ্চলিক, নৃতত্ত্বীয়, জাতীয়তাবাদী এবং ধর্মীয় আবরণে আবৃত হয়ে ওঠে এবং বলা বাহুল্য তা প্রকারান্তরে সংকীর্ণ কৃষ্টির নিগড়ে নিক্ষিপ্ত হয়। তাহলে দেখা যায় ফলাফল হল এই যে উন্নয়নশীল বিশ্বে পাশ্চাত্য শিক্ষিত এবং পাশ্চাত্যপন্থী এলিটগণ সবসময়ই গণরোষের শিকার হচ্ছেন। কোনো মুসলিম অধ্যুষিত দেশে মুসলিম মৌলবাদীরা নির্বাচনে জয়লাভ করছেন, যেমনটি ঘটেছে আলজেরিয়ার ক্ষেত্রে। সেখানে অবশ্য সেনাবাহিনী ১৯৯২ সালের নির্বাচনের ফলাফল মেনে নেননি। ভারতের ক্ষেত্রে দেখা যায় নির্বাচনের সময় সর্বদা সাম্প্রদায়িক সহিংসতা ঘটে। শ্রীলঙ্কার ক্ষেত্রেও দেখা যায় শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি সেখানকার পাশ্চাত্যপন্থীদের নির্বাচনে হটিয়ে দেয়। এভাবেই সেখানকার গণতন্ত্র চলছে। ১৯৪৯ সালে দক্ষিণ আফ্রিকান এবং পাশ্চাত্য এলিটগণ মেনে নেয় যে দক্ষিণ আফ্রিকা একটি পাশ্চাত্য দেশ হবে, কিন্তু বর্ণবিদ্বেষী গরমান ক্ষমতায় আসার পর দক্ষিণ আফ্রিকা দ্রুত পাশ্চাত্যের মূল্যবোধ থেকে দূরে সরে যেতে থাকে, যদিও সেখানকার সাদা চামড়ার বাসিন্দারা সবসময়ই নিজেদেরকে পাশ্চাত্যের মানুষ বলেই ভেবেছিল। ওই এলিটগণ সমাজে তাদের স্থান করে নিতে এবং পাশ্চাত্যের আন্তর্জাতিক ধারাগুলো এগিয়ে নিতে পাশ্চাত্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো চালু করেন। ফলে সেখানে অত্যন্ত পাশ্চাত্যপন্থী কালো বর্ণের এলিটরা ক্ষমতায় আসার সুযোগ পান। সেখানে যদি দ্বিতীয় প্রজন্মের মধ্যে দৈশিককরণ প্রক্রিয়া কাজ করে, তাহলে তাদের উত্তরাধিকারী হবে জুলু, খোসা প্রমুখ সম্প্রদায়, এবং দক্ষিণ আফ্রিকা পাশ্চাত্য রাষ্ট্রের পরিবর্তে পরিণত ও পরিচিত হবে একটি আফ্রিকান দেশ হিসেবে। ঊনবিংশ শতাব্দীর পূর্বে বিভিন্ন সময়ে বাইজেন্টাইন, আরবীয়, চীনা, অটোমান, মোঘল এবং রুশরা তাদের নিজস্ব শক্তি অর্জনের ওপর পশ্চিমদের তুলনায় বেশি আস্থাশীল ছিল। সেই সময়ে তারা সাংস্কৃতিক দৈন্য, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, দুর্নীতি, পাশ্চাত্যের অবক্ষয় ইত্যাদিকে ঘৃণা করত। পাশ্চাত্যের সাফল্য যখন আপেক্ষিকভাবে হ্রাস পেতে থাকে, তখন উল্লিখিত মনোভাব পুনর্জাগৃত হতে থাকে। লোকে ভাবতে শেখে তাদের অন্যের নিকট থেকে আর নেবার তেমন কিছু অবশিষ্ট নেই। ইরান হল একটি চরম মাত্রার দেশ, তবে যেমন একজন মন্তব্য করেছেন যে পাশ্চাত্য মূল্যবোধ সেখানে নানাভাবে প্রত্যাখ্যিত হতে থাকে, কিন্তু তা কোনো ক্রমেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চীন এবং জাপানের চেয়ে বেশি ছিল না। আমরা একটি বিষয় লক্ষ্য করছি, তা হল প্রগতিশীল যুগের অবসান ঘটেছে, যে যুগ ছিল পাশ্চাত্য মতবাদ দ্বারা প্রভাবিত যুগ, আর বিশ্ব এখন বিভিন্ন ধারার বিভিন্নমুখী সভ্যতা দ্বারা পরিচালিত হচ্ছে এবং একে অপরের সহযোগী শক্তি হিসেবে এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী এই বৈশ্বিককরণ প্রক্রিয়া মূলত ধার্মিক পুনর্জাগরণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মধ্যপ্রাচ্যসহ অন্যান্য মুসলিম জনসংখ্যা অধ্যুষিত বিশ্বে মুসলিমরা অর্থনৈতিক এবং জনসংখ্যাগত ধারায় বিশেষ গতি সঞ্চার করেছে। মানুষ শুধুমাত্র যুক্তিনির্ভর হয়ে বেঁচে থাকতে পারে না। নিজকে জানার আগে মানুষের পক্ষে যৌক্তিকভাবে নিজস্ব স্বার্থকেন্দ্রিক কাজ করা সম্ভব নয়। স্বার্থ রাজনীতির পূর্বসূত্র, আসলে কিন্তু তা কার্যত আত্মপরিচয়ের সঙ্গে সম্পর্কিত। সমাজ যখন দ্রুত গতিতে পরিবর্তিত হতে থাকে, তখন প্রতিষ্ঠিত ও প্রচলিত আত্মপরিচয় সংকটপূর্ণ হয়ে ওঠে। আত্মপরিচয় নতুন সূত্রে খুঁজতে হয় এবং এভাবে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন আত্মপরিচয় বোধ সৃষ্টি হয়। মানুষ তখন নিজেকে প্রশ্ন করে থাকে, কে আমি কোথায় আছি? এসব প্রশ্নের উত্তর যুক্তিনির্ভর না হয়ে স্বভাবতই কিন্তু বিশ্বাস বা ধর্ম সম্পর্কিত হয়ে যায়। যেমন হাসান আল তুরাবি বলেন, মানুষের আত্মপরিচয় এবং জীবনের লক্ষ্য নিয়ে ভাবনাচিন্তা করে থাকে। এই প্রক্রিয়ায় মানুষ নতুন আত্মপরিচয় আবিষ্কার করে অথবা নতুন ঐতিহাসিক পরিচয় নির্ধারণ করে থাকে। বার্নার্ড লুইস যুক্তি দেখান যে মুসলিম জগতে দেখা যায় জরুরি সময়ে এমন একটি প্রকাথা পুনঃপুন ঘটতে থাকে যেখানে নৃতাত্ত্বিক ও ভৌগোলিক বিষয়কে গুরুত্ব না দিয়ে মৌল পরিচয় কার্যত ধর্মের অনুশাসনের মধ্যে খুঁজতে চাওয়া হয়। গিলস পেপেল একইভাবে আত্মপরিচয়ের কেন্দ্রীয় মূলসুর খুঁজতে গিয়ে বলেন যে শুরু থেকে পুনরিসলামীকরণ প্রক্রিয়ার প্রথমেই আত্মপরিচয় পুনর্নির্মাণের প্রশ্ন উত্থাপিত হয়, কেননা বিশ্বে তাদের মতে আত্মপরিচয় সংক্রান্ত বিষয়টি হারিয়ে গিয়েছে। ফলে মানুষ আত্মপরিচয় বোধ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারতে হিন্দুত্বের নতুন পরিচয় বিনির্মাণের পর্যায়ে রয়েছে,
কেননা তথায় আধুনিকীকরণের প্রচেষ্টার প্রাবল্যে যে টানাপড়েন ও বিচ্ছিন্নতার সৃষ্টি হয়েছে তা থেকে উদ্ধার পাওয়ার জন্য হিন্দুত্বের দরকার অনুভূত হচ্ছে। রাশিয়ার বেলায় ধর্মীয় পুনর্জাগরণকে মূলত 1000 বৎসর পূর্বের অর্থোডক্স গির্জার প্রতি মানুষের উদ্গ্রভাবে যুক্ত হওয়ার বাসনারই বহিঃপ্রকাশ ও ফলাফল হিসেবে চিহ্নিত করা যায়। কেননা অর্থোডক্স মতবাদের সঙ্গে অজ্ঞাত কারণে জনগণের একটি অন্তরের সম্পর্ক স্থাপিত হয়ে রয়েছে। তবে রাশিয়ার অভ্যন্তরস্থ সেন্ট্রাল এশিয়ার ইসলামিক রিপাবলিক সমূহেও ওই একই কারণে তথা ধর্মের প্রতি উদ্গ্র টানের ফলেই তথায় ইসলাম পুনর্জাগরিত হয়েছে। কেননা সেখানে মস্কো দীর্ঘদিন ধর্মচর্চা দমন করে রেখেছিল। সমাজকে দ্রুত আধুনিক করতে গিয়ে সেখানে ধর্মনিরপেক্ষতা, আধুনিক রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থার ধরনের পরিবর্তন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টা যে অরাজকতার সৃষ্টি করেছিল এবং এতে আত্মপরিচয় বোধের ক্ষেত্রে যে সংকট সৃষ্টি হয়েছিল তা থেকে উত্তরণের উপায় হিসেবে ইসলাম ধর্ম তার পূর্বের স্থান দখল করতে শুরু করে। তবে এক্ষেত্রে মৌলবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা দেখা দেয়। এ প্রসঙ্গে উইলিয়াম এইচ ম্যাকনিল বলেন, এটি কোনো দৈব ঘটনা নয় যে এই সমস্ত আন্দোলন মৌলবাদী ও ধর্মীয়করণমূলক প্রায় সবই সেই সমস্ত দেশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যেখানে জনসংখ্যা বৃদ্ধির চাপ তীব্রভাবে অনুভূত হয়। প্রাচীন গ্রামীণ ধারায় অধিকাংশ মানুষের বিবিধ প্রয়োজন মেটানো কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। আধুনিকীকরণের ফল হিসেবে শহরভিত্তিক যোগাযোগ মাধ্যমের সম্প্রসারণ গ্রামীণ জীবনের মধ্যে আধুনিকতার অনুপ্রবেশ ঘটিয়েছে। ফলে প্রাচীন উৎপাদন পদ্ধতি ও কৃষকের জীবনধারা ব্যাহত হয়েছে। বৃহত্তরভাবে বলতে হয়, বিশ্বব্যাপী ধর্মীয় পুনরুত্থান আসলে ধর্মনিরপেক্ষতা, নৈতিক আপেক্ষিকতাবাদ, আত্মকেন্দ্রিক সন্তুষ্টি বিধানের প্রচলিত বিধান এবং প্রচলিত ধারার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে আবির্ভূত হয়েছে। আর এ পুনরুত্থানের মাধ্যমে সমাজে উত্তম মূল্যবোধ প্রতিষ্ঠা, নিয়মানুবর্তিতা, কর্মের প্রাধান্য, পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি, মানবিক সেতুবন্ধন ইত্যাদি সৃষ্টি করার লক্ষ্য স্থির করা হয়। এ সঙ্গে বিভিন্ন চাহিদা যেমন চিকিৎসার সুযোগ সৃষ্টি, হাসপাতাল ভিত্তিক সেবার সম্প্রসারণ, কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা, বয়োবৃদ্ধদের যত্নাত্তির সুবন্দোবস্ত, প্রাকৃতিক দুর্যোগের সময় সাহায্য সহযোগিতার হস্ত সম্প্রসারণ সহ বঞ্চিতদের জন্য সামাজিক ন্যায়বিচার সুনিশ্চিতকরণ ইত্যাদি অর্জনের জন্য লক্ষ্য স্থির করা হয়। অতএব সিভিল সমাজের মধ্যে যে অবক্ষয় ও শূন্যতার সৃষ্টি হয়েছে তা ধর্মের মাধ্যমে পূরণ করার প্রয়োজনীয়তার ফলেই ধর্মীয় জাগরণ আন্দোলন হিসেবে এসেছে। তবে এটি আসছে যেন বারবার মৌলবাদী আকারে। যদি গতানুগতিক এবং চলমান, প্রতিষ্ঠিত ও প্রভাবশালী ধর্মসমূহ শেকড় উৎপাটিত মানুষের বা সমাজের চাহিদা পূরণে ব্যর্থ হয়, তবে সেক্ষেত্রে অন্য ধর্মীয় গোষ্ঠী সে স্থান পূরণ করতে এগিয়ে আসে। এক্ষেত্রে তারা তাদের সদস্যপদ সম্প্রসারণ করতে পারে এবং ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ ও মূল বিষয়গুলো সামাজিক ও রাজনৈতিক জীবনে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করে থাকে। দক্ষিণ কোরিয়া ঐতিহাসিকভাবে একটি ব্যাপকভাবে বৌদ্ধ ধর্মী অনুসারীদের দেশ। 1950 সালে সেখানে সম্ভবত মাত্র 1% থেকে 3% লোক খ্রিস্টীয় ধর্মাবলম্বী ছিল। দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দ্রুত ও সর্বত্র নগরায়ন, পেশাগত বিশেষীকরণের চেষ্টা চালাতে দেখা যায়। এই প্রক্রিয়ায় বৌদ্ধ ধর্ম সেখানে অনাকাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসে। একসময় বৌদ্ধ ধর্ম কোরীয় সমাজকে আর কিছু দিতে না পারার পর্যায়ে চলে আসে, অর্থাৎ পরিবর্তিত সমাজের নানামুখী চাহিদার সঙ্গে নিশ্চল বৌদ্ধ ধর্ম বেমানান মনে হতে থাকে এবং তা অনেকটা কর্মহীন হয়ে পড়ে। এই অবস্থায় খ্রিস্টধর্ম এগিয়ে আসে। খ্রিস্টধর্ম ব্যক্তির ব্যক্তিগত মুক্তি ও নিশ্চিত প্রশান্তির বার্তা নিয়ে সেই দ্বিধাদ্বন্দ্ব ও পরিবর্তনমুখী সমাজে সাড়া জাগাতে সমর্থ হয়। 1980 সালের মধ্যে কোরিয়ার জনগণের মধ্যে 30% মানুষ খ্রিস্টধর্মে দীক্ষিত হয়। প্রায় অনুরূপ ঘটনা লাতিন আমেরিকায় ঘটতে দেখা যায়। সেখানে প্রোটেস্ট্যান্ট ধর্মের মানুষের সংখ্যা 1961 সাল থেকে 1990 সালে 7 মিলিয়ন থেকে 50 মিলিয়নে বৃদ্ধি পায়। এর কারণ হিসেবে একজন ক্যাথলিক বিশপ বলেন, 1989 সালে যে লাতিন আমেরিকার ক্যাথলিক গির্জা সেখানকার নগর জীবনের প্রযুক্তিগত বিকাশের গতির সঙ্গে এগোতে ব্যর্থ হয়েছিল তাদের অত্যন্ত ধীর চলনীতির ফলে। তাছাড়া ক্যাথলিক ধর্মের কাঠামো হয়তো আধুনিক যুগের মানুষের মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে ততটা পারদর্শী নয়। ব্রাজিলে 1990 সালের দশকে উদাহরণস্বরূপ 20% মানুষ ছিল প্রোটেস্ট্যান্ট, অন্যদিকে 73% লোক ছিল ক্যাথলিক। কিন্তু মজার বিষয় হল, রবিবারের গির্জায় যাতায়াতের সংখ্যা এরূপ ছিল, যেখানে 20 মিলিয়ন প্রোটেস্ট্যান্ট গির্জায় যায় সেখানে মাত্র 12 মিলিয়ন ক্যাথলিক গির্জায় যায়। সুতরাং ক্যাথলিক ধর্ম অনেকাংশেই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। অন্যান্য ধর্মগুলোর মধ্যে খ্রিস্টধর্ম আধুনিকীকরণের সঙ্গে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এর পুনরুত্থান ঘটছে।
তবে লাতিন আমেরিকার প্রেক্ষাপটে ক্যাথলিক অনুসারীদের তুলনায় প্রোটেস্ট্যান্টরা বহুদূর এগিয়ে গেছে, আর সেজন্যই হয়তো তারা সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া এবং লাতিন আমেরিকার উদাহরণ হিসেবে দেখা যায় যে সেখানে খ্রিস্টধর্ম প্রতিষ্ঠিত ক্যাথলিক মতাদর্শ আধুনিকীকরণের প্রক্রিয়ার ফলে উদ্ভূত জনগণের মনস্তাত্ত্বিক আবেগজড়িত সামাজিক চাহিদাসমূহ মেটাতে ব্যর্থ হয়েছিল। অন্যত্রেও প্রায় একইরূপ ঘটনা ঘটে থাকে, অর্থাৎ যেখানে প্রচলিত ধর্ম যুগের দাবির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয় সেখানেই নতুনভাবে ধর্মীয় পুনরুত্থান ঘটে, অথবা অন্য কোনো ধর্ম এসে সে স্থান দখল করে নেয়। এক্ষেত্রে কনফুসীয় মতাদর্শ সম্ভবত সবচেয়ে অরক্ষিত। কনফুসীয় কান্ট্রিগুলোতে প্রোটেস্ট্যান্ট বা ক্যাথলিক মতাদর্শ কিছু প্রতিশ্রুতি ও আশার আলো নিয়ে উপস্থিত হয়, যেমন দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে হয়েছে, আর মুসলমান ও হিন্দু অধ্যুষিত দেশে মৌলবাদ বিকল্প হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যায়। ১৯৮০ দশকে চীনে যখন অর্থনৈতিক উন্নয়ন পূর্ণমাত্রায় এগিয়ে যাচ্ছে এমন দেখা যায়, তখন আবার একই সঙ্গে তথায় খ্রিস্টধর্ম এগিয়ে যাচ্ছে, বিশেষত যুব সমাজের মধ্যে। প্রায় ৫০ মিলিয়ন চীনা অধিবাসী খ্রিস্টধর্মাবলম্বী। সরকার নানা প্রকারে খ্রিস্টধর্মের এ অগ্রগতি বাধাগ্রস্ত করতে চেয়েছে, যেমন মিশনারিদের জেল জরিমানা করা হয়েছে, ধর্মীয় অনুষ্ঠানাদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ইত্যাদি। ১৯৯৪ সালে একটি আইন প্রণয়ন করা হয়, যেখানে বিদেশিদের ওপর নিষিদ্ধাবলী আরোপ করা হয় যে তারা কোনো প্রকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারবেন না। এমনকি এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিদেশ থেকে কোনো প্রকার আর্থিক অনুদান আনা বা গ্রহণ করাও যাবে না। সিঙ্গাপুরে চীনের মতোই প্রায় শতকরা ৫ ভাগ মানুষ খ্রিস্ট ধর্মের অনুসারী। ১৮৮০ দশকের শেষের দিকে এবং ১৯৯০-এর দশকের শুরুতে সরকারি মন্ত্রীদের সুসমাচার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়, যা কিনা তাদের ভাষায় দেশের স্পর্শকাতর ধর্মীয় ভারসাম্যের প্রতি হুমকিস্বরূপ। তাছাড়া ধর্মীয় কাজে নিয়োজিত ব্যক্তিদের জেল জরিমানা করা হয় এবং বিভিন্নভাবে খ্রিস্টীয় মতাবলম্বীদের অপমান অপদস্থ করা হয়। শীতল যুদ্ধাবসানের ভেতর দিয়ে রাজনৈতিক জীবনে মুক্ত ও উদার হাওয়া বইবার সুযোগ সৃষ্টি হয়, ফলে পাশ্চাত্য গির্জার প্রতিনিধিরা প্রাক্তন সোভিয়েটের অর্থোডক্স মতাবলম্বীদের নিকট পৌঁছার অনুমতি পেয়ে যায়, যেখানে তারা পুনরুত্থিত অর্থোডক্স গির্জার সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়। চীনের মতো এখানেও ধর্মান্তকরণের উপর কিছু বাধা নিষেধ আরোপ করা হয়। ১৯৯৩ সালে রুশ পার্লামেন্ট অর্থোডক্স চার্চের চাহিদা মোতাবেক আইন প্রণয়ন করে যে বিদেশি ধর্মীয় সংস্থাকে অবশ্যই রাশিয়ার ধর্মীয় সংগঠনসমূহের সঙ্গে নিজেদের মান নির্ধারণ করে নিতে হবে এবং তাদেরকে রাশিয়ার ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে অধিভুক্ত হতে হবে যদি তারা ধর্মীয় বা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো কার্যক্রম হাতে নিতে চায়। প্রেসিডেন্ট ইয়েলৎসিন অবশ্য ওই বিলে স্বাক্ষর করতে নারাজ হন, ফলে এটি আর আইনে পরিণত হয়নি। মোটের ওপর দেখা যায় যেখানেই আধুনিকীকরণ প্রক্রিয়া জনগণের ধর্মীয় চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে সেখানেই ঈশ্বরের প্রতিশোধমূলক ঘটনা ঘটেছে, তথা দৈশিককরণ প্রক্রিয়ার অংশ হিসেবে নিজস্ব ধর্ম বিপুল উদ্যোগে জাগরিত হয়েছে, যাতে করে মানুষের ধর্মীয় আবেগপূর্ণ দিকটি সন্তুষ্ট করা যায়। আধুনিকীকরণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট মানুষের মনস্তাত্ত্বিক আবেগজনিত দিক এবং সামাজিক ক্ষেত্রে সৃষ্ট দুষ্টক্ষতের বাইরেও আরও কিছু কারণ রয়েছে যা ধর্মীয় পুনর্জাগরণের জন্য অবদান রেখেছে। এ বিষয়টিকে আমরা শীতল যুদ্ধোত্তর পরিস্থিতির সঙ্গে ব্যাখ্যা করতে পারি। ১৯বিংশ শতাব্দীর শুরুতে অপাশ্চাত্য দেশসমূহ পাশ্চাত্যের নিকট থেকে মতাদর্শ আমদানি করেছে। ১৯বিংশ শতাব্দীতে অপাশ্চাত্য দেশের এলিটগণ পাশ্চাত্যের উদারনীতিবাদের সঙ্গে একাত্ম হয়ে গেলেও পরে কিন্তু বিভিন্ন কারণে বিশেষত দৈশিককরণের চাপের মুখে তারা পাশ্চাত্য বিদ্বেষী হতে বাধ্য হন। প্রথমে তারা মধ্যমপন্থী জাতীয়তাবাদী আকার ধারণ করেন। বিংশ শতাব্দীতে রাশিয়া, এশিয়া, আরবীয়, আফ্রিকান এবং ল্যাটিন আমেরিকার এলিটগণ সমাজতন্ত্র আমদানি এবং মার্ক্সবাদী মতাদর্শকে গ্রহণ করে জাতীয়তাবাদের সঙ্গে তার সংমিশ্রণ ঘটিয়ে পশ্চিমা ধনতন্ত্র এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের পতনের পর চীন সতর্ক হয়ে যায় এবং বিভিন্নভাবে কিছু সংস্কার ঘটায় এবং সমাজতান্ত্রিক অর্থনীতির ব্যর্থতার ফলে একটি প্রবল শূন্যতার সৃষ্টি হয়। পাশ্চাত্যের সরকার এবং আন্তর্জাতিক সংগঠনসমূহ যেমন IMF এবং বিশ্বব্যাংক দ্রুত ওই শূন্যতা পূরণের জন্য নতুন মূল্যবোধ যথা নব্য অর্থোডক্স এবং গণতান্ত্রিক ধ্যানধারণা নিয়ে সেখানে এগিয়ে যায়।
তবে শীতল যুদ্ধোত্তর পরিস্থিতিতে পাশ্চাত্যের এ দৌড়ঝাঁপ অপাশ্চাত্যের ক্ষেত্রে টেকসই হবে কিনা তা বলার সময় এখনও আসেনি, কেননা বিষয়টি এখনও পুরোপুরি অনিশ্চিত। কিন্তু মানুষ ইতিমধ্যে লক্ষ্য করল যে ধর্মনিরপেক্ষ ঈশ্বর হিসেবে সাম্যবাদ ব্যর্থ হয়েছে, এবং এমতাবস্থায় নতুন ধরনের বাধ্যবাধকতাপূর্ণ ধর্মনিরপেক্ষ অবস্থানে ফেরার চাপ না থাকায় জনগণ দায়মুক্ত হল এবং নতুন পথের সন্ধান করতে লাগল। আর ধর্ম সেই পথের প্রধান মতাদর্শিক কাণ্ডারি হয়ে হাজির হল। ফলে ধর্মীয় জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের স্থান দখল করল। ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন ধর্মনিরপেক্ষ নীতি বিরোধী, সার্বজনীন ধারণার সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং কেবলমাত্র খ্রিস্ট ধর্মের অংশ বাদ দিলে পশ্চিম বিরোধী। তারা আপেক্ষিকতাবাদ, অহংবাদ, ভোগবাদ তথা ক্রস ব্রুস বি লরেন্স এর ভাষায় আধুনিকতাবাদ অস্বীকার করে থাকে। তবে মোটের উপর তারা নগরায়ন, শিল্পায়ন, উন্নয়ন, ধনতন্ত্র, বিজ্ঞান, প্রযুক্তিগত বিকাশ সমাজে প্রয়োগের বিরুদ্ধে নন। সুতরাং পাশ্চাত্যকরণ বিবর্জিত আধুনিকতার বিরোধী নন। তারা আধুনিকীকরণকে গ্রহণ করছেন। লি কুয়ান ইউ বলেন, তারা বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রা পরিবর্তন করার বিষয়টির প্রয়োজনীয়তা গ্রহণ করেছেন, কিন্তু তারা পাশ্চাত্যকরণের ধারণার সঙ্গে একমত নন এবং তা গ্রহণেও রাজি নন। আল তুরাবি যেমনটি বলেন, জাতীয়তাবাদ বা সমাজতন্ত্র ইসলামী বিশ্বের উন্নয়ন ঘটাতে পারে না বলে তারা মনে করেন। ধর্মই হচ্ছে উন্নয়নের মূল শক্তি, এবং তারা আরও মনে করে পরিশুদ্ধ ইসলামই একমাত্র সাম্প্রতিককালের উন্নয়ন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, যেমন একসময় পাশ্চাত্যে প্রোটেস্ট্যান্ট গোষ্ঠী অগ্রগতির জন্য উপযোগী ছিল। সুতরাং সাম্প্রতিক রাষ্ট্রে ধর্ম অযোগ্য বা উন্নয়ন বিরোধী কোনো উপাদান নয়। ইসলামী মৌলবাদী আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে, এমনকি দৃশ্যত ধর্মনিরপেক্ষ ইসলামী সমাজ ও রাষ্ট্রে যেমন অ্যালজেরিয়া, ইরান, মিশর, লেবানন এবং তিউনিশিয়ায় ইসলামী মৌলবাদীরা অত্যাধুনিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে এবং আধুনিক সাংগঠনিক দক্ষতা অর্জন করছে, আর এভাবে তারা তাদের বার্তা চারদিক ছড়িয়ে দিচ্ছে। ধর্মীয় পুনরুত্থানকারীরা সমাজের প্রায় সকল স্তর থেকে এসেছে, তবে তাদের বেশিরভাগ এসেছে দুটি দিক থেকে, যেমন শহর এবং ভ্রাম্যমাণ গোষ্ঠী থেকে। সম্প্রতি গ্রাম থেকে শহরে অভিবাসিত জনগোষ্ঠীর নিজেদের টিকে থাকার জন্য প্রয়োজন পড়ে সামাজিক, আবেগসহ বস্তুগত প্রাপ্তি এবং পথ নির্দেশনার, যা কিনা ধর্মীয় গোষ্ঠী অত্যন্ত সুসংগঠিত এবং সুষ্ঠু পন্থায় তাদের জন্য যোগাতে সচেষ্ট থাকে। অন্য কোনো গোষ্ঠী তাদের মতো এত সমর্থন যোগাতে পারে না। রিজিস ডেব্রাই যেমনটি বলেন, তাদের নিকট ধর্ম আফিংয়ের মতো, তবে যাদের ওপর বর্তায় তারা দুর্বল। ধর্মীয় পুনরুত্থানকারীদের অন্য একটি গোষ্ঠী আসে নব্য মধ্যমবৃত্ত শ্রেণী থেকে। ডোরে তাদের আখ্যায়িত করেন দ্বিতীয় প্রজন্মের দৈশিককরণ প্রক্রিয়ার সত্তা। কেপেল যেভাবে দেখান হয়তো তা সত্যময়। কেপেল বলেন, ইসলামী মৌলবাদীরা মূলত সমাজের রক্ষণশীল অংশ থেকে, অথবা তারা নিরক্ষর চাষাভূষা মানুষ। অন্যান্যদের মতো ইসলামী পুনরুত্থানকারীরাও শহর মানুষ, এবং তারা যাদের নিকট আর্জি পেশ করে তারা আধুনিকতামুখী, সুশিক্ষিত এবং সরকারি বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম পেতে চায়। মুসলমানদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যুবক সন্তান-সন্ততি ধার্মিক, কিন্তু তার পিতামাতা ধর্মনিরপেক্ষ। হিন্দুদের ক্ষেত্রেও ঘটনা প্রায় একই রূপ। সেখানে ধর্মীয় পুনরুত্থানবাদী আন্দোলনের নেতারা দুইশিককরণপন্থী। তারা সাধারণত দ্বিতীয় প্রজন্ম থেকে এসেছেন এবং প্রায়শই সফল ব্যবসায়ী এবং দক্ষ প্রশাসক। ১৯৯০-এর দশকে তাদের সমর্থককুল ক্রমবর্ধমানভাবে ভারতের নিখুঁত মধ্যবিত্ত হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে এসেছে, যাদের প্রায় সকলেই বেনিয়া, হিসাবরক্ষক, আইনজীবী, প্রকৌশলী, এমনকি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বুদ্ধিজীবী এবং জাজকপ। দক্ষিণ কোরিয়ার বেলাতেও প্রায় অনুরূপ মানুষই ক্রমবর্ধমানভাবে ১৯৬০ এবং ৭০-এর দশকে ক্যাথলিক গির্জার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। ধর্ম দেশীজ হোক বা আমদানিকৃত, তা কিন্তু আধুনিকতামুখী সমাজের উঠি এলিটদের নিকট অর্থ এবং দিক নির্দেশনা পৌঁছে দেয়। রোনাল্ড ডোরে ঐতিহ্যবাহী ধর্মের বোধের ভূমিকা সম্পর্কে বলেন, তারা অন্য রাষ্ট্র দ্বারা পদদলিত থাকায় বিরোধিতা করে এবং নিজ দেশে ওই নেতার বিরোধিতা করে যারা বিদেশিক সংস্কৃতির প্রতি প্রতিজ্ঞবদ্ধ। উইলিয়াম ম্যাকনিল উল্লেখ করেন, ইসলামের পুনরুত্থান প্রচেষ্টা প্রকান্তরে ইউরোপীয় এবং আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ, কেননা এটা আঞ্চলিক সমাজ, রাজনীতি এবং নৈতিকতা বিধ্বংসী। এই অর্থে বলা যায়, অপাশ্চাত্য ধর্মসমূহের পুনরুত্থান মূলত পশ্চিম বিশ্বের বিরুদ্ধে একটি শক্তিশালী জাগরণ। ধর্মের এই পুনরুত্থান কিন্তু আধুনিকতাকে অস্বীকার করা নয়,
বরং আসলে এটি পাশ্চাত্যকে বাতিল করার প্রচেষ্টা বিশেষ এবং ধর্মনিরপেক্ষতা আপেক্ষিকতাবাদ অস্বীকার করা যা পাশ্চাত্য সমাজকে কলুষিত করেছে বলে মনে করা হয়। তাই এটি পাশ্চাত্যকে বাতিল করা এবং এভাবে পাশ্চাত্যের প্রভাবের বিরুদ্ধে সাংস্কৃতিক স্বাধীনতার একটি ঘোষণা বিশেষ, যা ঘোষণা অবশ্যই একটি গর্বের ঘোষণা। আমরা আধুনিক হব, কিন্তু তোমার মতো পাশ্চাত্যের মতো নয়।